আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। ইউএনডিপি বাংলাদেশ ইউথ পলিসি ফোরাম এবং গ্রামীণ ফোনের পেজ থেকে যারা আমাদের সাথে আজকে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। চাকরি, ব্যবসা, বাণিজ্য সবকিছুর চেহারাই পাল্টে যাচ্ছে অতি দ্রুত। কোভিড-19 চতুর্থ শিল্প বিপ্লবের কারণে আগামীর বিশ্বে টিকে থাকতে তরুণদের প্রয়োজন হবে নিত্য নতুন দক্ষতা। তরুণ সমাজ এবং ভবিষ্যতের দক্ষতা নিয়েই তাই আজকের আমাদের এই আয়োজন। যৌথভাবে যা আয়োজিত হচ্ছে YPF, ইউএনডিপি বাংলাদেশ এবং গ্রামীণ ফোনের কাছ থেকে। এটি ইউএনডিপি এবং গ্রামীণ ফোনের গেট ফিউচার রেডি সিরিজের একটি অংশ। আজকের ইভেন্টে অংশ নিবে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের প্রায় 30 জন তরুণ, যাদের অধিকাংশই YPF এর পলিসি এনভয় হিসেবে আমাদের সাথে আছেন এবং বাইরেও কিছু মেম্বার্স আমাদের সাথে আছেন। সাথে থাকবেন গ্রামীণ ফোন, ইউএনডিপি এবং ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার কিছু লিডিং এক্সপার্টস। আজকে আমাদের ডিস্টিংগুইশড গেস্ট আছেন সাথে আমাদের ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ 𝗚𝗲𝘁 গ্রামীণ ফোনের হেড অফ ডিজিটাল ইনোভেশন ফারহানা ইসলাম এবং ডিসকাসেন্ট হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন ইউএনডিপি প্রোগ্রাম অফিসার এবং ইউথ কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান এবং YPF এর ফেলো এবং নগদের HR ডেপুটি হেড মার্লিন ফারজানা আহমেদ। আজকে আমরা ইউথ কনসালটেশনে চলে যাওয়ার আগে আমরা যেটা চাচ্ছি যে প্রথমত আমরা একটা ওভারভিউ পাই যে এখনের দক্ষতার গ্যাপটা এবং আমাদের ফিউচার রেডি হতে আমাদের আসলে কি কি দরকার এটা একটু আমরা যাতে বুঝতে পারি। তো সেই প্রেজেন্টেশনটির জন্যই আমরা এখন আমন্ত্রণ জানাচ্ছি মাহমুদুল হাসান ভাইকে প্রেজেন্টেশনটি দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আশফাক। আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? জি, ইটস ভিজিবল। থ্যাংক ইউ। সো আমি আবারও আজকের আলোচনার সম্মানিত অতিথি ও দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং যারা দেখছেন সামাজিক মাধ্যমে, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা মূলত দক্ষতা বিষয়ে তরুণদের ভিতরে সচেতনতা তৈরি করতে চাই। আমরা মনে করি যে আজকের আলোচনা আমাদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করবে। পাশাপাশি আমরা প্রান্তিক পর্যায়ে যুবদের দক্ষতা সম্পর্কে কি ধারণা এবং দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় করণীয় কি হতে পারে সে বিষয়ে যুবদের মতামত জানতে চাই এবং সেগুলো আমাদের পলিসি মেকারদের সাথে যে ডায়ালগ আছে সেই ডায়ালগে আমরা ইউথদের ভয়েসটা নিয়ে যেতে চাই। এবং আমাদের এই আলোচনার সুবিধার্থে ছোট্ট একটা উপস্থাপনায় আমরা মূলত আমাদের ইউথ ডেমোগ্রাফি, কর্মসংস্থানে বিদ্যমান অবস্থা, পাশাপাশি কোভিড-19 বা করোনার প্রভাবে আমাদের যে জব সেক্টরের ইম্প্যাক্ট সেই সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া এবং পোস্ট কোভিড এরায় আমাদের কি ধরনের স্কিলসগুলো দরকার হবে সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই প্রেজেন্টেশনটা তৈরি করতে গিয়ে আমরা যে তথ্য এবং উপাত্তগুলো নিয়েছি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের সেকেন্ডারি রিপোর্ট বা সেকেন্ডারি সোর্স হিসেবে আমরা এই তথ্যগুলো ব্যবহার করেছি। সো আমরা জানি যে আমাদের জনসংখ্যার একটা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে যুবরা, এবং আমরা যদি দেখি আমাদের দেশে মোট জনসংখ্যার 15 থেকে 24 বছর বয়সীদের ভিতরে আমাদের পার্সেন্টেজ হচ্ছে 20% ভাগই হচ্ছে 15 থেকে 24 ভাগের ভিতরে পড়ে। এবং আমরা একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের খেয়াল করতে হবে যে 2007 সাল থেকে আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ভিতর দিয়ে যাচ্ছি। মানে হচ্ছে আমাদের দেশে কর্মক্ষম ব্যক্তির সংখ্যা বেশি এবং এটা 2040 সালের দিকে এই সংখ্যাটা বা আমাদের যে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অপরচুনিটিটা রয়েছে এটা কমতে থাকবে। মানে হচ্ছে আমরা 2040 সালের পর থেকে আমাদের কর্মক্ষম ব্যক্তিদের সংখ্যা কমতে থাকবে। আমাদের 15 থেকে 24 বছর বয়সী 40 ভাগ মানুষ কোনো প্রকার শিক্ষা, কর্মসংস্থান এবং প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নেই, যেটাকে আমরা বলি নিট, নট ইন এমপ্লয়মেন্ট ট্রেনিং, নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। সো এটা একটা অনেক বড় একটা সংখ্যা এবং আমাদের এই সংখ্যাটা বা এই শ্রেণীর আমাদের যুবদের নিয়ে দক্ষতা বৃদ্ধির একটা অনেক বড় সুযোগ রয়েছে।
গ্যাপকে আমরা যদি স্কিল গ্যাপের দুইটা ভাগে আর কি আমরা দেখতে পারি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটিভ, গুণগত বা পরিমাণগত। সো মূলত আসলে চাহিদা ও বিদ্যমান দক্ষতার ভিতরে তারতম্য আমি যদি সহজ করে বলি, আমরা যখন লেখাপড়া শেষ করে বের হই এবং আমাদের যে দক্ষতা তৈরি হয়, পাশাপাশি বাজারে যে দক্ষতার প্রয়োজন হয়, সেইটার ভিতরে যে বৈসাদৃশ্য, সেটাকে আমরা কোয়ালিটেটিভ আসপেক্টে ফেলতে পারি। এবং কোয়ান্টিটেটিভটা হচ্ছে আমাদের চাহিদার তুলনায় অপর্যাপ্ত দক্ষ জনশক্তি বা আমাদের যে পরিমাণ জনশক্তি দরকার হয় সেই পরিমাণে পর্যাপ্ততাটা নিশ্চয়তা করতে না পারা। সো আমরা প্রত্যেক বছর প্রায় 2 মিলিয়নেরও বেশি আমাদের ইউথ ওয়ার্কফোর্স জব মার্কেটে প্রবেশ করে এবং তারা কোনো না কোনোভাবে এই দুই ধরনের সংকটের সম্মুখীন হয়। আমরা যদি একটা ছোট্ট দুইটা সেক্টরের উদাহরণ দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের হেলথ সেক্টরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে আমাদের প্রত্যেকটা ডক্টরের এগেনস্টে 3 জন নার্স এবং 5 জন মেডিকেল টেকনিশিয়ানের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে রেশিও আমরা যদি দেখি, একজন ডক্টরের এগেনস্টে আমাদের রেশিও হচ্ছে ডক্টর নার্স রেশিও 1:0.4, ডক্টর টেকনিশিয়ান 1:0.25। আমরা যদি আমাদের ইনফরমেশন এন্ড টেকনোলজি সেক্টর দেখি, যেটা আমাদের একটা অনেক বড় সম্ভাবনার বিষয়, একটা খাত, এবং আমাদের যে 4IR ইন্ডাস্ট্রি যেদিকে হাঁটছে সেটার জন্য এটার একটা অনেক বড় সহায়ক একটা ভূমিকা পালন করবে। সেখানে এস্টিমেট করা হচ্ছে আগামী 2025 সালের মধ্যে এটার বাজার মূল্য হবে $4.8 বিলিয়ন। কিন্তু এই সেক্টরে আমাদের স্কিল প্রফেশনালদের ভিতরে 40% আমরা গ্যাপ দেখতে পাই। সো স্কিলস অ্যান্ড একাডেমিক্স, বা এখানে আমরা যদি বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে স্কিলের একটা খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কেজ রয়েছে। এবং আমরা যে জিনিসটা দেখি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম এটা অনেকখানি গতানুগতিক এবং মার্কেট ড্রিভেন বা মার্কেট ওরিয়েন্টেড নয়। আমাদের শিক্ষা ব্যবস্থায় ফিল্ড এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ অনেক কম, বা পাঠ্যক্রমের সাথে বাজারের দক্ষতা বা বাজারের দক্ষতার মিল নেই। প্রাইভেট সেক্টরের সাথে আমাদের একটা ইম্পর্টেন্ট যে বিষয়, আমাদের প্রাইভেট সেক্টরের সাথে একাডেমিয়াদের লিঙ্কেজ বা সংযোগটা অনেক কম। তাই আমরা বেশি দেখি যে আমাদের লেবার ফোর্স সার্ভে রিপোর্ট অনুযায়ী আমাদের যারা যত বেশি শিক্ষিত তাদের বেকারত্বের হারের সংখ্যাটা তত বেশি। সো আমাদের এই জায়গাটায় আমাদের পাঠ্যক্রমকে আপগ্রেডেড করার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা যদি দেখি ডান সাইডে, আমরা অ্যাকর্ডিং টু প্রফেশনাল নেটওয়ার্ক লিঙ্কডইনের মতে আমাদের যে স্কিলস গুলো খুব প্রয়োজন, সেই স্কিলস গুলোর ভিতরে আমরা দেখি যে সায়েন্টিফিক কম্পিউটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ব্লকচেইন, ডেটা অ্যানালাইসিস, ইউএক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেগুলো কিনা 4IR এবং আইসিটি সেক্টরের সাথে রিলেটেড। সফট স্কিলের জায়গাটা আমরা দেখি কমিউনিকেশন, অ্যাডাপ্টিবিলিটি, টাইম ম্যানেজমেন্ট, কোলাবোরেশন, ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু আমাদের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় আমাদের যেহেতু পাঠ্যক্রম বা শিক্ষা ব্যবস্থা অনেকখানি গতানুগতিক নির্ভর, সেখানে এই সফট স্কিলগুলো আমাদের তৈরির সুযোগ খুবই কম। আমাদের যেমন ফিল্ড এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ কম, আমাদের রিসার্চ করার সুযোগ কম। সো দিস আর দ্য এরিয়া যেখানে আমাদের আসলে ফোকাস করতে হবে যাতে ইয়াং পিপলদের আমরা রাইট স্কিলটা ইনশিওর করতে পারি। কোভিড-19 এন্ড স্কিলস, আমরা সবাই জানি যে আমাদের কোভিড-19 এর ফলে সবচেয়ে বড় যে জায়গাটায় আমরা সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা হচ্ছে আমাদের এডুকেশন লস বা লার্নিং লস যেটা বলি। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের কোভিড বা করোনা শুরু হওয়ার পর থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং এর ফলে আমরা দেখি যে আমাদের লার্নিং লসটার রেট অনেক হাই। আইএলও একটা গবেষণা করেছে, সেই গবেষণায় দেখেছে যেহেতু আমাদের এখন ক্লাসরুম টিচিং এর পরিবর্তে আমরা ডিস্টেন্স লার্নিং মোডে গিয়েছি, সেখানে আমরা দেখতে পাই যে অ্যারাউন্ড 65% ইউথ মনে করেন যে তাদের এই ডিস্টেন্স লার্নিং এর ফলে তাদের লার্নিং লস হয়েছে, বা তাদের যে শিক্ষাটা তারা আসলে ক্লাসরুমে বসে পেত সেই ক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমরা জানি যে কোভিডের বিভিন্ন সেক্টরে ডিভাস্টেটিং ইম্প্যাক্ট রয়েছে, বাট সম্ভবত সবচেয়ে বড় যে জায়গাটায় আমরা এর প্রভাব বা ক্ষতিকারক প্রভাব দেখতে পাই সেটা হচ্ছে আমাদের জব সেক্টর। আমরা গ্লোবালি অ্যাকর্ডিং টু আইএলওস রিপোর্ট যে প্রত্যেক 6 জনের একজন ইউথ আমাদের কোভিড-19 এর প্রভাবের ফলে জব হারিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন স্টাডির রেফারেন্স দিয়ে আমরা যেটা দেখি যে তারা এস্টিমেট করেছেন কোভিড-19 এর ফলে প্রায় আনুমানিক 2 মিলিয়ন জব আমরা হারিয়েছি। গত বছর কোভিড-19 শুরু হওয়ার পর অ্যাক্সেস টু ইনফরমেশন, যেটাকে আমরা এখন বলি অ্যাসপেক্ট টু ইনোভেট, গভর্নমেন্টের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সাপোর্টেড বাই ইউএনডিপি, ওনারা একটা স্টাডি করেছিলেন অন দ্য পোস্ট কোভিড-19 জব অ্যান্ড স্কিলস ইন বাংলাদেশ। তো সেই স্টাডির ভিতরে আইডেন্টিফাই করা হয়েছে যে আমার প্রেজেন্টেশনের লেফট সাইডে না আমাদের কোভিডের কারণে কিছু সেক্টরে আমরা যেমন চাকরি হারিয়েছি, আবার কিছু কিছু সেক্টরে চাকরির অপরচুনিটি তৈরি হয়েছে। সো যে সেক্টরগুলোতে চাকরির অপরচুনিটি তৈরি হয়েছে, যেখানে দেখেন যে অ্যাগ্রো ফুড, হেলথ কেয়ার, আইসিটি অ্যান্ড ই কমার্স, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ মিডিয়া, এই 5টা সেক্টরে চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যে 5টা সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএমই এবং ইনফর্মাল সেক্টর। আমরা জানি যে আমাদের লেবার ফোর্সের একটা বড় অংশ হচ্ছে ইনফর্মাল সেক্টরে কাজ করেন, আমাদের ট্রান্সপোর্ট সেক্টর, ফার্নিচার, কনস্ট্রাকশন, আরএমজি অ্যান্ড টেক্সটাইলস। সো এই এরিয়াগুলোতেই আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন টার্মস অফ জব লস। সো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই কোভিড পরবর্তী অবস্থায় যে স্কিলস গুলো আমাদের তরুণদের জন্য প্রয়োজনীয় হবে সে বিষয়ে একটা ধারণা দিয়েছেন। সেখানে আমরা যদি দেখি যে যেগুলোকে আমরা হার্ড স্কিলের ভিতরে ফেলতে পারি, যে ডেটা লিটারেসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং, ক্লাউড কম্পিউটিং, ভার্চুয়াল রিয়ালিটি, দিস আর দ্য ইম্পর্টেন্ট স্কিলস আইডেন্টিফাইড বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যে আমরা কোভিড পরবর্তী সময় এবং 4IR এরাই এই স্কিলস গুলোর প্রয়োজনীয়তা রয়েছে। এবং পাশাপাশি সফট স্কিলের ক্ষেত্রে আমরা যদি দেখি ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাক্টিভ লার্নিং, লিডারশিপ, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যাডাপ্টিবিলিটি, এই স্কিলসগুলো অত্যন্ত প্রয়োজন। আমাদের সফট স্কিলস বা আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি যে করোনা পরবর্তী সময়ে আমাদের যুবকদের ভিতরে কোন স্কিলসগুলোর প্রয়োজনীয়তা বেশি বা কোন স্কিলসগুলোর ভিতরে আমাদের প্রয়োজনীয়তা দরকার হবে। সো আমরা যদিও আজকের এই আলোচনার মাধ্যমে ইয়াং পিপলদের কাছ থেকে জানতে চাই যে আসলে তাদের স্কিল সম্পর্কে তাদের ধারণাটা কি এবং পাশাপাশি তারা কি রিকমেন্ড করে, আমরা মূলত এখানে দেখার চেষ্টা করলাম যে আমাদের স্কিল গ্যাপ যেটা হয়েছে সেই জায়গাটাকে মিটিগেট করার জায়গায় তারা কি মনে করেন। আমরাও কিছু এখানে সাজেশন নিয়ে এসেছি। সো আমাদের প্রথমে মনে হয় যে আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে, যেটা এখন ভেরি কমন ফেনোমেনা। আমরা শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে চাকরি তৈরি করার জন্য ইয়াং পিপলদেরকে এনকারেজ করতে হবে, এবং সেই এনকারেজ করার জন্য আসলে একটা কন্ডিউসিভ বা ফেভারেবল পলিসি স্কিম লাগবে। আমরা দেখেছি যে সরকার বিভিন্ন পলিসি স্কিম নিয়েছেন, বাট এটার আরো পুরো একটা ইকোসিস্টেম দাঁড় করানোর জন্য হয়তো ডিফারেন্ট সেট অফ পলিসিস এবং ডিফারেন্ট সেট অফ অ্যাক্টরদের এখানে এগিয়ে আসতে হবে। সো এই এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমটা তৈরি করার জন্য গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, ডেভেলপমেন্ট পার্টনার্স এবং ইয়াং পিপলদেরকে উদ্বুদ্ধ করে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। আমরা জানি যে আমাদের এই দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং আমরা এইটা TVET বলে, টেকনিক্যাল ভোকেশনাল অ্যান্ড এডুকেশনাল ট্রেনিং। আমরা এই বিষয়ে আমরা কথা বলবো না, বাট আমরা শুধু বলতে চাই এটার ভূমিকা অনেক বেশি, এবং এই টিভেট এডুকেশনটা আমাদের আর্লি স্টেজে ইন্ট্রোডিউস করতে হবে। এবং এই টিভেট এডুকেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে ব্যারিয়ারটা, এটার অ্যাকসেপ্টেন্স ইন দ্য সোসাইটি ইজ ভেরি লো। এইটার অ্যাকসেপ্টেন্স বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পলিসি স্কিম এবং আমাদের একটা ন্যাশনাল ক্যাম্পেইন করতে হবে, যাতে করে মানুষের টিভেট এডুকেশন সম্পর্কে ধারণা পাল্টাইতে পারে। এবং সিন্স দ্য নেক্সট ইকোনমি ইজ ফোকাসিং অন দ্য ICT সেক্টর, সো এখানে ICT ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ICT ইনফ্রাস্ট্রাকচার এট দ্য পোস্ট কোভিড এরা, ডিজিটাল কানেক্টিভিটি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা যাতে
ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল কানেক্টিভিটি ইনশিওর করতে পারি, সেই জায়গাটায় আমাদের ফোকাস রাখতে হবে। আমাদের সাব ডিস্ট্রিক্ট গুলোতে আছে, সেই সাব ডিস্ট্রিক্ট গুলোতে আমরা মনে করি যে যদি ওয়ান স্টপ ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং অ্যারেঞ্জ করা যায়, তাহলে এটা তরুণদের দক্ষতা বৃদ্ধি বা স্কিল গ্যাপ কমাতে সহায়তা রাখতে পারে। ইম্পর্টেন্ট থিং যে স্ট্রেংথ আমাদের, আমরা যেটা বলছি যে স্কিলস বা দক্ষতা বিষয়ে আমাদের অনেক গবেষণা করতে হবে এবং আমাদের নিয়মিত তথ্য এবং উপাত্ত তৈরি করতে হবে। আমি এতক্ষণ যে তথ্য এবং উপাত্তগুলো শেয়ার করলাম সেগুলো মূলত আউটডেটেড তথ্য এবং উপাত্ত। আমরা মূলত 2017 সালের লেবার ফোর্স সার্ভে থেকে এই ডাটাগুলো নেওয়া। আমরা এখন আছি 2021 সালে, মিনিং দ্যাট আমাদের আসলে আপডেটেড ডেটা বা তথ্য নাই। সো দিস ইজ এ এরিয়া ওয়্যার উই নিড টু ওয়ার্ক অন। আমাদের এই দক্ষতা বৃদ্ধির এই জায়গাটা যেহেতু বলেছি যে এটা আমাদের একটা উই নিড এ কোলাবোরেটিভ এফোর্ট, এখানে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর প্লাস ডেভেলপমেন্ট পার্টনারদের একটা স্ট্রং কোলাবোরেশন দরকার এবং একটা স্ট্রং সাইনার্জি ইনশিওর করা দরকার, সো দ্যাট একটা আমরা মানে কমন বলে আর কি আমরা পৌঁছাতে পারি। এবং যেটা আমরা বলছিলাম যে শিক্ষা বা পাঠ্য শিক্ষা ক্ষেত্রে যে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার ভিতরে লিঙ্কেজ স্ট্রং করা দরকার, আমাদের কারিকুলাম মার্কেট ওরিয়েন্টেড করা দরকার, সেটার জন্য ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার ভিতরে লিঙ্কেজটাও স্ট্রং করা দরকার। So these are the few recommendations that we came through with the sort of information given. So as we said যে আমরা আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে স্কিলস বা দক্ষতার যে প্রয়োজনীয়তা সেই বিষয়ে আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে চাই এবং এটা পার্ট অফ সিরিজ অফ প্রোগ্রাম। আমরা একটু তথ্য দিয়ে শেষ করতে চাই যে আমাদের আগামীকালকে একটা ডায়ালগ হচ্ছে particularly on the startup ecosystem, যেখানে এন্টারপ্রেনিউরশিপ এবং স্টার্টআপ নিয়ে আলোচনা হবে। আপনারা চোখ রাখতে পারেন এই আলোচনা দেখার জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আগামীকালকে আমাদের পলিসি মেকারদের যে একটা ডায়ালগ হবে এবং সেখানে আমরা যেটা বলছি আজকে ইয়াং পিপলরা যারা আপনারা মতামত দিবেন, আপনাদের মতামতগুলো আমরা কালকে আমাদের প্রেজেন্টেশনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব যাতে আপনাদের মতামতগুলো আমাদের পলিসি মেকাররা শুনেন। So আমরা look forward to also receiving your thoughtful recommendations how we can reduce the skills gap. Thank you. Over to you. অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই আপনার এই মানে এত সুন্দর করে প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। আমি পরের দুটো আমাদের ইভেন্ট যেগুলো প্ল্যান আছে এগুলো দেখেও আমি খুবই উৎসাহিত এবং এগুলো নিয়েও এখানেও আমাদের যেসব ফাইন্ডিংস আসবে সেগুলো জানতেও খুবই আগ্রহী। তো আমরা এতক্ষণ কিন্তু আমাদের সাধারণ এবং পোস্ট প্যান্ডেমিক স্কিল গ্যাপ নিয়ে কিছু সেকেন্ডারি রিসার্চের পার্সপেক্টিভ থেকে শুনলাম, কিন্তু গবেষণা যা বলছে এবং বিশেষজ্ঞরা যা ভাবছেন তার সাথে দেশের বিভিন্ন অঞ্চলে তরুণরা যে কি অনুভব করছেন তার কি মিল আছে সেটাও কিন্তু আমাদের বোঝা দরকার। এই প্রসঙ্গে আমরা শুরু করছি আজকের ইউথ কনসালটেশন এবং শুরুতেই আজকের উপস্থিত তরুণদের কাছে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে আপনারা কেউ কেউ হয়তো নিজেরা ইতিমধ্যে পড়াশোনা শেষ করে কর্মজীবনে আরম্ভ করেছেন বা হয়তো আপনাদের পরিচিত কেউ আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তা করেছে। স্কুল এবং ইউনিভার্সিটির পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন ইসিএ বা অন্য কোনো মানে যে কোনো সোর্স থেকে কোনো প্রোগ্রাম যেগুলো অর্গানাইজ করা হয় তার মাধ্যমে থেকে আমরা এতদিন পর্যন্ত আমাদের তরুণরা যা যা দক্ষতা গড়ে তোলার সুযোগ পেয়েছেন, আপনারা যেগুলো পেয়েছেন তা কি যথেষ্ট? স্কিল গ্যাপটা আপনারা কিভাবে অনুভব করছেন এবং কোথায় অনুভব করছেন এবং আগামী প্রজন্মের জন্য কি ধরনের স্কিল বিল্ডিং নিয়ে আমাদেরকে ভাবা উচিত, এটাই হবে আমাদের শুরুর প্রশ্ন। এবং আমি এখন ফ্লোর ওপেন করে দিচ্ছি আমাদের কনসালটেশনের জন্য। যে কেউ প্লিজ আপনারা শুরু করে ফেলতে পারেন। হ্যালো কাজী ভাইয়া, আইড লাইক টু টক। তো আমার যেটা বলার ছিল মানে আমার অপিনিয়ন যেটা দেওয়ার ছিল যে অবশ্যই একটা স্কিল গ্যাপ তো থাকেই। যে আমি এখনো হচ্ছে কি জব মার্কেটে প্রবেশ করিনি, বাট আমার আশেপাশের আমি যাদেরকে দেখেছি আমার অবজারভেশন যেটা যে আমরা হচ্ছে গিয়ে ইন্টার্নশিপ হোক বা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করার মাধ্যমে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করি বা আমাদের এক্সপেরিয়েন্স গেইন করার জন্য যে কাজগুলো করি বেশিরভাগ সময় দেখা যায় যে সেটা চাকরির প্রয়োজনে বা সিভিতে লেখার প্রয়োজনে দেখা যায় 4th ইয়ারে বা একাডেমিক রিকোয়ারমেন্ট হিসাবে ইন্টার্নশিপ
জিনিসটা ফোর্থ ইয়ারে বা ফাইনাল ইয়ারের পরে দেখা যায় বেশিরভাগ সময় করা হয়। বাট আমার মতে যে ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে মানে একাডেমিক প্রেশারটাও কম থাকে ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ারে, এন্ড ওই সময়টাই হচ্ছে গিয়ে সবচেয়ে মানে সিগনিফিকেন্ট একটা সময়, যে সময় হচ্ছে গিয়ে ইসিতে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভেস্ট করা উচিত। বাট বেশিরভাগ সময় দেখা যায় যে স্টুডেন্টরা বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা তাদের বেশিরভাগ ফ্যামিলি হচ্ছে ইকোনমিক্যালি সলভেন্ট না। তো একটা দেখা যায় যে তাদের হাত খরচ চালানোর জন্য বা তাদের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার জন্য তাদের একটা মানে সেটা 8 থেকে 10,000 টাকা হোক বা যেটাই হোক, তাদের একটা অ্যামাউন্টের ইনকাম দরকার হয় প্রতি মাসে। তো সেই ক্ষেত্রে তারা আনপেইড অর্গানাইজেশনাল স্কিল গেইন করার থেকে বা আনপেইড ভাবে কাজ করার থেকে বিভিন্ন অর্গানাইজেশনে তারা প্রেফার করে টিউশন করা, প্রাইভেট টিউশন করা বা বিভিন্ন কোচিং সেন্টারের ক্লাসেস না, যেটা আলটিমেটলি তাদের মানে ওই সময়টা যদি তারা তাদের স্কিল বিল্ড আপে ইনভেস্ট করতে পারতো তাহলে হয়তো বা আমরা আরো গ্রেটার স্কিল ম্যান পাওয়ার পেতাম। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে একটা ল্যাক অফ মোটিভেশন বা ইনসেন্টিভ কাজ করে। এই ইনসেন্টিভটা যদি বিভিন্ন অর্গানাইজেশন বা কর্পোরেট হাউস গুলো থেকে দেয়া হতো তাহলে হয়তো বা তারা মানে তাদের যে একটা স্পেশাল যে সময়টা বা তাদের সিগনিফিকেন্ট যে সময়টা সেটা তারা হয়তো বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ইনভেস্ট করতে পারতো স্কিল বিল্ড আপের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আবার আরেকটা জিনিস চলে আসে যে এখানে দুই ক্ষেত্রে ইনসেন্টিভ লাগবে। ওই কর্পোরেট বা অর্গানাইজেশন গুলোর ইনসেন্টিভ লাগবে সো দ্যাট যে ওরা মোটিভেটেড হয় যে ওরা কন্ট্রিবিউট করতেছে টু বিল্ড আপ স্কিল ম্যান পাওয়ার, স্কিল ইউথ নেশন, যেটা ইন আ ব্রডার সেন্স হচ্ছে কি মানে দেশের ডেভেলপমেন্টেই কাজে লাগবে। এটাই বলার ছিল আর কি আমার। থ্যাংক ইউ। ধন্যবাদ। সো আমরা তাহলে বুঝতে পারলাম এখান থেকে যে গ্যাপটা ডেফিনেটলি আছে, আমাদের হয়তো আরো অপরচুনিটি দরকার। আমি দেখছি এখানে জহুরুল ইসলাম ফেনী থেকে হাত তুলেছেন, আপনার কাছে আমি চলে যেতে চাচ্ছি। থ্যাংক ইউ। ইসি নিয়ে আমার দুইটা পয়েন্ট বলার। একটা হচ্ছে যে প্রথমত এক্সিস্টিং এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটিজ এর মধ্যে যে এক্সিস্টিং স্কিল গুলো রয়েছে, লাইক আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো। যেমন আমার ডিপার্টমেন্টে একটা সংস্থা আছে যেটা হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে পাবলিক স্পিকিং সেশন হচ্ছে আয়োজন করতো। তো সেখানে আমরা অনেক স্টুডেন্টদেরকে বলার পরেও তারা অত আসতে চাইতো না। সো আমি ওখান থেকে একটা জিনিস বুঝলাম যে এক্সিস্টিং অনেকগুলো স্কিল গ্যাদার করার যে অপরচুনিটি রয়েছে, অনেক স্টুডেন্ট সেটা জানেই না যে এই এক্সিস্টিং স্কিল গুলো তাদেরকে কিভাবে হেল্প করবে, লাইক পাবলিক স্পিকিং, ডিবেট, এই ধরনের স্কিল গুলো। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আবার যাদের হচ্ছে আরো স্কিল দরকার, সেই ধরনের স্কিলও হচ্ছে ওই অ্যাক্টিভিটিস এর মধ্যে পাওয়া যায় না। যেমন আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যেমন আমি ইকোনমিক্স এর মেজর আমার। তো আমি যেমন স্বপ্ন দেখি হচ্ছে গবেষণা নিয়ে। তো আমি একটা জিনিস জানি যে কোয়ান্টিটেটিভ গবেষণা যদি করতে হয় তাহলে প্রোগ্রামিং স্কিল লাইক আর, ম্যাথল্যাব, তারপর পাইথন, এগুলো অনেক নেসেসারি। তো আমার যে সংস্থাটা ছিল এগুলো কিন্তু আমাদেরকে বলা হয় না, আমার ওই সংস্থার মাধ্যমে আমি জানতেই পারি না। তো আমার পড়াশোনা অলমোস্ট শেষ। তো আমি এই শেষের দিকে এসে জানতে পারছি যে এই স্কিল গুলা হচ্ছে কেউ যদি কোয়ান্টিটেটিভ গবেষণার জন্য করতে চায় তো তাহলে তার প্রোগ্রামিং স্কিল গুলো লাগে। আমি জানি যে সোশ্যাল সায়েন্সের অনেকেই এই জিনিসটা জানে না, অথচ সোশ্যাল সায়েন্সেরই হচ্ছে সবগুলো, আমি যদি বলি কোয়ান্টিটিভ রিসার্চে হচ্ছে এই প্রোগ্রামিং স্কিলটা নিডেড। তো আমি বলবো যে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে এক্সিস্টিং স্কিল হচ্ছে যেটা আছে অনেকেই জানে না সেটা কিভাবে কাজে লাগাতে হয়, আরেকটা হচ্ছে কৃষি এর মধ্যেই কিছু গ্যাপ রয়েছে, লাইক আমি যেটা মনে করি যে প্রোগ্রামিং হচ্ছে ইন্টারনেট বেস, যেটা হচ্ছে প্রেজেন্টেশনে বলা হয়েছে যে কোভিড এর কারণে most of the things like virtual হয়ে গেছে। তো ওই টেকনোলজি বেসড স্কিল গুলো আমাদের দরকার। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা কিন্তু তাহলে কিছু ওভারল্যাপ পেয়ে যাচ্ছি, যে প্রেজেন্টেশনও আমরা শুনতে পেরেছি এবং এখান থেকে আমরা জানতে পারছি যে স্পেশালি ফর এক্সাম্পল প্রোগ্রামিং স্কিলসটা, এটা আসলে আমাদের কোনোভাবে যদি আমাদের তরুণরা পেতে পারতো খুবই উপকার হতো। এবং আমি আমার নিজের পার্সপেক্টিভ থেকে এখানে অ্যাড করতে পারি যে এটা আসলে বিভিন্ন ফিল্ডে, যেই ফিল্ডেই হোক, প্রোগ্রামিং স্কিলস অনেক সুবিধাজনক একটা জিনিস, যেহেতু আমরা সবাই আস্তে আস্তে ডিজিটালের দিকে চলে যাচ্ছি। নেক্সট আমরা এখানে হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, সায়েদা ফ্রম চট্টগ্রাম। আসসালামু আলাইকুম।
আমি যে বিষয়টা বলতে চাইছি যে আমরা ছোটবেলা থেকে একটা কালচার দেখি যে আমাদের দেশে মানে আমরা বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আর সো যা ক্যারিয়ারে হয় মানে ওই ক্যারিয়ার প্রফেশনের নাম দিয়ে হচ্ছে আমাদেরকে করা হয়। কিন্তু আমি চাইছিলাম যে প্রত্যেকটা প্রফেশনের মধ্যে না লিডারশিপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে যে প্রফেশনে আমরা থাকি না কেন আমাদের একটা লিডার হওয়াটা অনেক জরুরি। আমি যদি ডাক্তারও হই প্রফেশন থেকে, আমার মধ্যে যদি লিডারশিপ না থাকে আমি কোনোদিন কমিউনিটির জন্য কাজ করতে পারবো না। টিচার হলেও সেম, ইঞ্জিনিয়ার হলেও সেম, লিডার হলে তো অবশ্যই পেশেন্টটা থাকতেই হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি বাচ্চাদেরকে আমরা এখন এসে যে লিডারশিপ কোর্সগুলো করতেছি ওগুলো আসলে আমাদের ছোট থেকে করা দরকার ছিল। এই বিষয়টা যদি একটু গুরুত্বের সাথে দেখা হয়। আর দেন আরেকটা বিষয়, এখন আমরা যে সোসাইটিতে থাকি দেখা যায় যে আমরা নর্মালি যে জগতে থাকি আর ভার্চুয়ালি আমাদের যে কানেকশনটা ফুল ডিফারেন্ট দুটো এনভায়রনমেন্ট। আপু আপনি মিউট হয়ে গিয়েছেন, একটু আনমিউট করতে হবে। কতটুকু শোনা গেছে? জাস্ট এক সেকেন্ড মিস হয়েছে, আপনি প্লিজ কন্টিনিউ করেন। নেটওয়ার্কিং এর ব্যাপারটা আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু নেটওয়ার্কিং কে এখন একটা স্কিল হিসেবে গণ্য করা উচিত এবং সবাইকে বোঝানো উচিত যে সোশ্যাল মিডিয়াতে আমাদের কানেকশনস এর উপর ডিপেন্ড করে এখন আমাদের প্রফেশন, আমাদের মেন্টালিটি, পারসেপশন সবকিছু খুবই ডিফারেন্ট পারসেপশন ক্রিয়েট করতে পারে যদি আমাদের নেটওয়ার্কিংটা ডিফারেন্ট হয়, ভালোভাবে আমরা কানেক্টেড হতে পারি। সো এই জায়গাটায় যদি একটু আমাদের ফিউচার জেনারেশনকে এগিয়ে দেওয়া যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার মন্তব্যের জন্য। আমরা মনে হয় এখন চলে যাচ্ছি ফারিয়াল আবেদিন ভাইয়ের কাছে। হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি আমি এখানে। অন্যদের মতে বলতে চাচ্ছি যে অপরচুনিটি গুলি আসলে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু অভাব আমাদের দেশে আছে। যেমন একটা ভালো উদাহরণ হচ্ছে আমাদের অফিসে আমার সঙ্গে যে অ্যাটেন্ডেন্ট হিসেবে যিনি কাজ করছেন সেই ছেলেটাকে আপনার এইচএসসি পাস করেছে এবং এখন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে বিকমে। তো তার ক্ষেত্রে আমি যেটা দেখছি যে সে আমাদের অফিসের মধ্যে আপনার ধরেন টেলিফোন সেট নষ্ট হয়ে গেলে টেলিফোন কানেকশন অথবা ধরেন ইন্টারনেটের কানেকশন এগুলো ঠিক করার কাজে সে করছে, কিন্তু সে কিন্তু আবার অলরেডি সে বিকমও পড়ালেখা করছে। তো দেখা যাবে যে যদি দেখা যায় সে যদি না জানে যে কিভাবে ওপেন ইউনিভার্সিটিতে পড়ে তার স্কিল ডেভেলপ কিভাবে করতে পারবে, সে তো অপরচুনিটিস কিভাবে তার হাতে আসতে পারবে, সে কিভাবে এগুলিকে ইউজ করতে পারবে, সে যদি এগুলোর সময় ভালোভাবে না জানে দেখা যাবে দিন শেষে সে এই জেনারেল টেকনিশিয়ান হিসেবে সে দিনটা কাটিয়ে দিবে। তো দেখা যাচ্ছে আমাদের দেশে ওপেন ইউনিভার্সিটি মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলির মধ্যে স্টুডেন্টরা পড়ালেখা করছে সেগুলোর মধ্যে আপনার ঠিক মতো এগুলি ছড়াচ্ছে না, যে আপনারা কিভাবে নিজে স্কিল ডেভেলপ করতে পারবেন, কিভাবে আপনার কাছে হয়তো আপনার একটা মানসিক ভাবে হয়তো আপনি একটা নিজেকে নগ্ন ভাবতে পারেন যে আমি ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি ন্যাশনাল স্টুডেন্ট, আমাকে দিয়ে কি হবে, অন্যরা তো আমার জন্য আগিয়েছে। কিন্তু না, আপনি যে বর্তমানের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বর্তমান ওয়ার্কফোর্সে যে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, যে আপনি এখানে একজন যোগ্য কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন, ঠিক সেই সচেতনতাটুকু কিভাবে এদের মধ্যে বৃদ্ধি করা যায় আমার মধ্যে জিনিসটা ভাবার অনেক কাজ আছে। একটা বড় উদাহরণ হচ্ছে এই ছেলেটি, আপনি দেখেন একে যদি আমি ঠিক মতো কেউ যদি গাইড না করে যে হ্যাঁ তুমি ওপেনে পড়ছো বিকমে পড়ছো, তুমি হয়তো যে প্রতিষ্ঠানগুলি মাঝে মাঝে যে কম্পিটিশন করছে, ধরুন আপনার ব্যাট কি করছে ব্যাটল অফ মাইন্ডস, তারপর আপনার গ্রামীণফোন যে কম্পিটিশন করছে, ইউনিভার করছে, তুমি এখানে বিজনেস কম্পিটিশন যেটা তুমি অ্যাভেল করতে পারো, তুমি ওখানে গিয়ে তোমার নিজের প্রেজেন্টেশন ডেভেলপ করতে পারো। এগুলো যদি তার কাছে না জানানো হয় যে তুমি চাইলে এই অপরচুনিটি গুলি তুমি নিয়ে নিজের স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে দিন শেষে দেখা যাবে 3-4 বছর পর ইলেকট্রিশিয়ান, টেলিফোনের একজন টেকনিশিয়ান এই হিসেবে জীবন কাটাচ্ছে। এবং এই জবগুলির অবস্থা এমন যে কোনো সময় দেখা যায় জবগুলি আপনার ধরেন যদি প্রতিষ্ঠানের মধ্যে পুরো সিস্টেম এখন ডেভেলপ করা যায় যে আপনার ইলেকট্রিশিয়ানের কাজ আমার লাগছে না বা টেলিফোন টেকনিশিয়ানের কাজ এমন লাগছে না, যে কোনো সময় তার জব চলে যেতে পারে। এইসব ক্ষেত্রে সে কিভাবে নিজে স্কিল ডেভেলপ করে নিজেকে আরো ডেভেলপ করতে পারবে, কিভাবে নিজেকে আরো যোগ্য করতে পারে, এই জিনিসগুলি আমার কাছে মনে হয় আমাদের বর্তমান পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে ঠিকই বিভিন্ন প্রতিষ্ঠান আসছে। 4th ইয়ার দেখা যাচ্ছে স্টুডেন্টদের কাছে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান গ্রামীণ, তারপর আপনার ব্র্যাক ফিউচার লিডার্স প্রোগ্রাম, নোকিয়া ফিউচার লিডার্স প্রোগ্রাম গুলো আসছে। এই যে আপনার বা দেখা যাচ্ছে এখানে ডিইউ, বুয়েট অথবা কিছু পাবলিক ইউনিভার্সিটি ঘেঁষা থেকে যাচ্ছে। তো এখান থেকে কিভাবে আপনার ওপেন ইউনিভার্সিটির মধ্যে যাওয়া যায় সিস্টেম, মানে তাদের যে জিনিসগুলি তারা যে উদ্যোগগুলি তারা নিচ্ছেন ওপেন ইউনিভার্সিটি কেমন যেতে পারে, কিভাবে তার ন্যাশনাল ইউনিভার্সিটি যেতে পারে, সেখানে স্টুডেন্টদের কিভাবে দেখানো যেতে পারে যে হ্যাঁ আপনারা এদের সঙ্গে আপনারা কম্পিটিশনে আসতে পারেন।
এই জিনিসটা আমার কাছে মনে হয় বিভিন্ন প্রতিষ্ঠান পাবলিক প্রাইভেট এদের ভাবার অনেক অনেক কাজ আছে। আমি কথা থেকে বলতে চাচ্ছি আশফা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা এখানে আসলে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আমাদের আসলে স্কিলস এর ট্র্যাকটা শুধু ফর্মাল এডুকেশনের মধ্যেও না, বাট এর বাইরেও আসলে চিন্তা করা খুবই প্রয়োজন, যাতে ইকুয়ালিটি অফ অপরচুনিটিস থাকে, যাতে যে কেউ আস্তে করে একটা ল্যাডারের মতো করে আর কি আস্তে আস্তে উঠতে পারে, যেখান থেকে শুরু করুক না কেন, যাতে এই মোবিলিটিটা থাকা দরকার। এটা একটু আমাদের আসলে ভাবা দরকার, এটা আমাদের আসলে প্রবলি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা আমাদের নোট ডাউন করা উচিত। এখন আমরা চলে যাচ্ছি প্রীতিলতা আপুর কাছে। থ্যাঙ্কস ফর দ্য অপরচুনিটি। আমাকে শোনা যাচ্ছে? আমাদের এখন একটা কথা বলা হয় যে স্কিলস নট ডিগ্রি উইল শেপ দ্য ফিউচার। আমাদের জব সেক্টরটা আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি, আমরা প্রাতিষ্ঠানিক যে ডিগ্রিগুলো অর্জন করতাম সেটা দিয়ে আমরা একটা সময় জব করতাম, কিন্তু এখন সিনারিও চেঞ্জ হচ্ছে, ক্যারিয়ার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সেই অনুযায়ী আমাদের দেশে আমরা এই ব্যাপারে কতটা ইনফর্ম, আমি আসলে আমার পার্সপেক্টিভ থেকে সেই ব্যাপারে কিছু জিনিস বলতে চাই। ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের মতে 1 বিলিয়ন জব উইল বি ট্রান্সফার্ড ইনটু টেকনোলজি ইন নেক্সট ইয়ার্স, মানে আগামী কয়েক বছরে 1 বিলিয়নের মতো জব পুরোপুরি টেকনোলজি দিয়ে ট্রান্সফার হয়ে যাবে। তো আমরা এই থেকে কি বুঝতে পারছি যে আমাদের টেকনোলজিক্যাল যে স্কিলস সেগুলো খুবই দরকার। আর আরেকটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের মতে 54% এমপ্লয়ীদের রিস্কিলিং বা আপস্কিলিং করার প্রয়োজন রয়েছে, বিকজ তাদের তো অ্যাডভান্সড ওয়ার্ল্ডের সাথে কম্পিট করতে হবে। তো আমার পার্সপেক্টিভ থেকে আমি যেটা বলতে চাই যে আমি এটা জানতাম না যে গুগল ফেসবুকে এখন উইদাউট এনি এডুকেশনাল ডিগ্রি স্কিল দেখে জব দিচ্ছে ডিরেক্টলি, এরকম বড় বড় কোম্পানিগুলোতে। আমি জানি না বাংলাদেশের কয়েকজন ইউথ এই ব্যাপারটা সম্পর্কে মানে জানে। তো বিকজ অফ স্টেইং ইন ঢাকা আর স্টেইং উইদিন সাম people who knows about these things, যারা এই জিনিসগুলোর ব্যাপারে জানেন, তারা আমাকে জানিয়েছেন যে এই স্কিল গুলো বিল্ড আপ করলে ভবিষ্যতে দেখা যাবে যে বাংলাদেশে যে জবের ক্রাইসিস বাড়ছে, আমাকে জবের উপর ডিপেন্ড না করে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েতে মানে ইন্টারন্যাশনাল ইনকামের দিকে ঝুঁকতে পারবো, লাইক ফ্রিল্যান্সিং উইথ প্রোগ্রামিং। সো আমি আমার জায়গা থেকে প্রোগ্রামিং শেখা শুরু করি, যদিও আমি আর্টের স্টুডেন্ট, যেটা আমার জন্য একটা পুরোপুরি ডিফারেন্ট পাথ ছিল। তো এখন আমি হচ্ছে টুকটাক ছোটখাটো প্রজেক্ট করতে পারি, যে স্কিলটা একসময় আমার ছিল না। তো যে কারণে আমার একটু হলেও মনে হয় যে আমি এটা বিল্ড আপ করতে পারলে ভবিষ্যতে হয়তো আমি একটা কিছু করতে পারবো। তো এই জিনিসগুলা আমি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে এরকম কোনো ইনফরমেশন পাইনি যে তোমরা এই জিনিসগুলো ব্যাপারে স্কিল বিল্ড আপ করো এবং তোমরা ভবিষ্যতে এই ধরনের চাকরি পেতে পারো, এডুকেশনাল বা ডিগ্রি বেসড জবের উপর নির্ভর না করে আর কি। আমার আসলে মূলত এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখানে একটা ফ্রেজ যেটা আপু বলেছেন সেটা আসলে আমরা ফোকাস করা উচিত, সেটা হচ্ছে যে ঢাকায় থাকার কারণে বেশ কিছু জিনিস উনি জানতে পেরেছেন। এই জন্যই আসলে আমাদের উচিত যে যখন আমরা এই ডিসকাশন গুলো করছি, যখন চিন্তা করছি, আমাদের আরো ডাইভার্স হয়ে এবং দেশের প্রতি মানে সব অঞ্চলে এবং স্পেশালি প্রত্যন্ত অঞ্চলের দিকে চিন্তা করে যে ওখানে স্কিলস গুলা ঠিক মতো করে গ্যাপটা কিরকম করে আসছে এবং ওখানে তরুণরা কিভাবে অনুভব করছে, এটা নিয়ে আসলে আমাদের একটু ফোকাস করা উচিত। এখন আমরা চলে যাচ্ছি রংপুর থেকে রাফিয়া আপার হাত দেখছি। আপু, ইউ হ্যাভ দ্য ফ্লোর। ধন্যবাদ ভাইয়া। আমি প্রথমে বলবো যে ইউনিভার্সিটির এই একাডেমিক শিক্ষাটা যদি যথেষ্ট হতো তাহলে প্রতিটা ফ্রেশ গ্রাজুয়েট শিওরলি জব পাবে, এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করতো। যেহেতু আমরা শিওরলি জানি যে না, আমরা ফ্রেশ গ্রাজুয়েট, তো আমরা শিওরলি জব পাচ্ছি না। তো একাডেমিক শিক্ষাটা আসলে এখন যথেষ্ট না, যদিও আমাদের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন দরকার, কিন্তু তারপরও আমরা প্রতিটা সেমিস্টারেই যতটুকু স্ট্যাটিক্স বা হচ্ছে কম্পিউটার সায়েন্স যতটুকু করছি, এই শিক্ষাটা আমরা পরবর্তী সেমিস্টারে গিয়ে কাজে লাগাতে পারছি না, এবং জবে ঢোকার আগে আমরা আবার এই কোর্সটা করেই জবে ঢুকছি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা ঠিক হ্যাপাজার্ড, যেটা শিখছি সেটাই আবার কোর্স করে জবে ঢুকতে হচ্ছে, কিন্তু ওই শিক্ষাটা আবার আমাদের অন্যান্য কোর্সে আমরা কোনো কাজে লাগাতে পারছি না। সো যতটুকু জানি অতটুকু ভুলে যাচ্ছি।
কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আমাদের মধ্যে যে স্কিলগুলো ডেভেলপ করে, এই স্কিলগুলো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে সাথে যদি আমরা একাডেমিক অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিছুটা ডেভেলপ করতে পারতাম, লিডারশিপ, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডাইভার্স পিপলের সাথে কাজ করার সুযোগ, তাহলে হয়তো এটা আরো বেশি ফলপ্রসূ হতো। যদি ভবিষ্যতে কর্মক্ষেত্রের কথা বলি, তাহলে টেকনোলজি বেসড জব সেক্টর বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা বর্তমানে যারা তরুণ আছি, আমার কাছে মনে হয় আমরা টেকনোলজি বেসড স্কিল গ্যাপটাই সবচেয়ে বেশি ফিল করছি। হয়তোবা একটা সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, বায়োটেকনোলজি, এই বিষয়গুলো এখনই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এমন একটা সময় আসতে পারে যখন এমন কিছু স্কিল লাগবে যেটা আমরা এখনো জানি না। সো অ্যাজ আ তরুণ হিসাবে আমি টেকনোলজি বেসড স্কিল গ্যাপটাই বাংলাদেশে সবচেয়ে বেশি ফেস করছি। আর ফিউচারের জন্য যদি স্কিল বিল্ডিং এর কথা বলি, আমাদের তরুণদের মেধা আছে, লিডারশিপ, কমিউনিকেশন, প্রবলেম সলভিং স্কিল গুলো আছে, বাট আমাদের মধ্যে টলারেন্স, রেজিলিয়েন্স, প্যাশন্স, অ্যাডাপ্টেশন, এই স্কিলগুলো নেই। এই স্কিলগুলোই কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশনে অন্য স্কিলগুলো ইউটিলাইজ করে ডিসিশন মেকিং এ কাজ করবে। আমরা টিম ওয়ার্কের সময় আমাদের ডিসিশনটাই বেস্ট, এটা প্রমাণে ব্যস্ত। আমি মনে করি আমাদের আগামী প্রজন্মের স্কিল বিল্ডিং এর ক্ষেত্রে রেজিলিয়েন্স, টলারেন্স, স্ট্রেস ম্যানেজমেন্ট, এই বিষয়, এমন বিষয় নিয়েও কাজ করা জরুরি। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আমরা অনেক ডিফারেন্ট রকম স্কিলস নিয়ে এখন আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আমরা এখন চলে যাচ্ছি সুমন ত্রিপুরার কাছে, খাগড়াছড়ি থেকে উনি এসেছেন। একটু যদি আপনার মতামত শুনতে পারতাম। হ্যান্ড রেজ দেখছি এখানে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি যেহেতু আমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ছাত্র হিসাবে আমি আমার নিজের থেকে ফিল করি, সেটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম আর বাংলাদেশের প্রেক্ষাপটটা সম্পূর্ণ আলাদা। আমরা যারা গ্রাম অঞ্চল থেকে আছি, যারা আমরা গ্রামে আছি, বা তারা এইরকম এখানে যারা এখন অভিজ্ঞতাগুলো শেয়ার করতে বা আইসিটি নিয়ে শেয়ার করতে, কিন্তু আমরা ওই চিন্তাগুলো এখনো করতে পারি নাই। এখানে আমাদের পার্বত্য চট্টগ্রাম অধিকাংশ গ্রাম অঞ্চলে আইসিটি বা ওইরকম নেটওয়ার্কিং, তারপরে বিদ্যুৎ না থাকাতে আমরা সাধারণত ওই সব সুযোগগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা যারা ইউনিভার্সিটি যারা আসছি বা যারা সুযোগ পাইছি, এখন আমি যে এখানে এই প্ল্যাটফর্মে আমি সুযোগ পাচ্ছি, আমি খুবই নিজেকে গর্বিত মনে করি। কারণ এরকম আমরা শত শত স্টুডেন্ট আছে যারা এই সব সম্বন্ধে এখনো পর্যন্ত অজ্ঞ রয়েছে, মানে জানি না যে এই বিষয়গুলো। এখন আমাদের যে পার্বত্য চট্টগ্রামে যে গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত মোবাইল ইউজ করার দূরে থাক ওইরকম কোনো কিছু চিন্তাই করতে পারে না। তাহলে আমরা যে শহরের যে যুবকদের সাথে বা যারা তরুণ, মানে আমরা যে স্টুডেন্ট, এদের সাথে কম্পিটিশন করাটা অনেক ব্যাপার। বা আমরা যে লেভেলে আছি এখন, আমরা তো ওইসব বিষয়গুলো চিন্তাই করতে পারি না। এখন আমার যেটা আমার ধারণা থেকে আমি বলতে পারি, আমাদের ওখানে যদি কম্পিউটার ট্রেনিং এর ক্ষেত্রে এখন যারা শহরে থাকে এরাই শুধু সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলে যারা আছে তারা তো এইসব সুযোগ সুবিধা পাচ্ছে না। আর আমরা তো আমরা এখন যে বিষয়গুলো এখন চিন্তা করতে পারি, কিন্তু আমরা এই সব চিন্তাগুলো এখনো কিন্তু করতে পারি না। এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 3 পার্বত্য জেলা ক্ষেত্রে বিভিন্ন গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত বিশেষ করে এই কোভিড-19 আমরা অনেক স্টুডেন্ট জ্বরে পড়ে যাচ্ছে, আর ওরা মনে হয় আর আসতে পারবে না, ওভারকাম করতে পারবে না, বা স্কুলে আসতে পারবে না, কলেজে আসতে পারবে না। ওইরকম অনেক কাজে শুরু করছে, মা বাবার সাথে কাজে নামে। এরকম ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা এদের সাথে কম্পিটিশন করাটা কিভাবে আমরা সম্ভব? এক্ষেত্রে আমি চাই যদি প্রত্যেক গ্রামে বা উপজেলা ভিত্তিতে আমাদের যদি আইসিটি বা ক্লাব বা কোন রকম ওইরকম যদি করতে পারে, তাহলে আমরাও আপনাদের মতো সুযোগ সুবিধা গুলো তো পাইতে পারি। এটা আমার মন্তব্য হলো এটা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা আরো এই প্রসঙ্গে আবার ফেরত আসবো। আমাদের
এরপরে প্রশ্নেতে একটা পর্যায়ে আছে যে আমরা আপনাদের কাছে আসবো যে আপনাদের যদি ইন্ডাস্ট্রি লিডার্স পলিসি মেকারস ওনাদের কাছে কি চাওয়া পাওয়া থাকতে পারে, তখন আপনার কাছে আবার চলে আসবো যে এই অঞ্চলের যে গ্যাপটার কথা আপনি বলেছেন যে ওখান থেকে স্পেসিফিকলি আপনার কি মতামত। কিন্তু তার আগে এখন আসলে আমরা অনেক বেশ কয়েকজনের কাছ থেকে শুনলাম ইউথ কনসালটেশনের। এখন একটু আমরা চাচ্ছি যে আমাদের যে ডিসকাসেন্টরা আছেন এবং গেস্টরা আছেন ওনাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে ওনাদের মতামত এখানে কি, এবং আপনাদের এতক্ষণ আপনারা যেসব মূল্যবান ইনসাইটস আমাদেরকে দিলেন যে ওটা নিয়ে ওনারা যদি একটু আমাদেরকে সাজেস্ট করতে পারেন যে ওনাদের কি মনে হচ্ছে। তো প্রথমতই আমি যেতে চাচ্ছি মার্লিন ফারজানা আহমেদের কাছে। উনি ইউথ পলিসি ফোরামের একজন সিনিয়র ফেলো এবং উনি অনেক বছর ধরে এইচআর এ কাজ করছেন। সো উনি হয়তো এখান থেকে স্কিলস রিলেটেড স্পেসিফিকলি আমাদেরকে হয়তো কিছু মূল্যবান ইনসাইট দিতে পারবে। মার্লিন আপা, ইউ হ্যাভ দ্য ফ্লোর। আচ্ছা আপা, আপনাকে মনে হয় শোনা যাচ্ছে না, there might be some technical difficulty. আচ্ছা, আমাদের মনে হয় কানেক্টিভিটির একটু আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এতক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আমাদের পার্টিসিপেন্ট যারা আছে ওনারা যা যা বলছিলেন। তো এখানে কয়েকজনের কথা থেকে যে কথাগুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে আমি আসলে একদম শুরু থেকে ছিলাম না, কিন্তু তারপরে একটা পয়েন্ট দিয়ে আমি শুরু করতে চাই, যেখানে আমরা যখনই কোনো একটা কিছু বলি দেখা যায় যে আমাদের সরকারের কাছ থেকে অথবা দেশের কাছ থেকে একটা এক্সপেকটেশন থাকে যে আমরা হচ্ছে গভর্নমেন্টের সাপোর্টটা দিচ্ছে না, বা যদি দিতে পারতো তাহলে ভালো হতো। তো আমি এখানে যেটা বলতে চাই যে আমাদের প্রথমেই যে জিনিসটা হচ্ছে কাটাতে হবে সেটা হচ্ছে যে পরমুখাপেক্ষিতা, এই জিনিসটা হচ্ছে কাটাতে হবে। মানে আমাদের যদি আমরা যখন এখানে আমরা কিন্তু অনেক কিছু ওয়ার্ড কিন্তু উঠে এসছে, ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি, এই বিষয়গুলা ভবিষ্যতের স্কিল। কিন্তু এই ধরনের স্কিলগুলা যদি আপনার ভিতরে আনতে হয়, প্রথমে একজনকে যে জিনিসটা আসতে হবে, যে জিনিসটা নিজের ভিতরে গ্রো করাতে হবে, সেটা হচ্ছে যে আমি অন্যের উপরে ডিপেন্ড করব না। সো গভর্নমেন্ট আমাকে কোন সুযোগ করে দিচ্ছে অথবা হচ্ছে আমার আশেপাশে কোন সুযোগটা অ্যাভেলেবল আছে ওইটার দিকে না তাকিয়ে, যেমন আমার যে ধরনের ওয়ার্ডগুলো এখন ইউজ করতে আমরা পছন্দ করি এবং ভবিষ্যতে সেটা আরো বেশি করে হচ্ছে ইউজ হবে, সেটা হচ্ছে আমরা বলি না ইউ হ্যাভ টু বি ডাইনামিক, আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। তো আপনাকে হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করার কথাগুলো যখন চলে আসে, যেটা কিনা হচ্ছে একটা আপনাকে ফিউচারে আরো বেশি যেই ধরনের স্কিলস গুলো আপনার কাজে লাগবে, সেটা হচ্ছে যখন আপনাকে কোনো কিছু একটা করতে দেওয়া হবে সেটাকে আরো ক্রিয়েটিভ ওয়েতে আপনি কিভাবে করতে পারবেন, কিংবা নতুন কোন ভাবে হচ্ছে মানে ইনোভেটিভ ওয়েতে কিভাবে কি করতে পারবেন। ঠিক আছে, সো ইনোভেটিভ ওয়েতে আপনি নিজেকে তখনই গড়ে তুলতে পারবেন বা কোনো একটা কিছু করতে পারবেন, অথবা ক্রিয়েটিভ ভাবে আপনি তখনই কোনো কিছু একটা চিন্তা করতে পারবেন যখন আপনি কোনো কিছুর উপরে সম্পূর্ণ রকমের হচ্ছে ভরসা না করে একটা কিছু যখন করতে যাবেন, যে আপনি জানেন যে আপনার হাতে কোনো প্রকার হচ্ছে সাহায্য অ্যাভেলেবল নাই, কিন্তু ওরকম পরিস্থিতিতে হচ্ছে আপনাকে আপনার একটা পথ বের করে নিতে হবে। এই ধরনের হচ্ছে সেলফ ডিপেন্ডেবিলিটিটা হচ্ছে আপনার মানে লার্জেস্ট স্কিল, যেটা হচ্ছে আপনার ভবিষ্যতে আপনার অ্যাডাপ্টেবিলিটি বলেন অথবা হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি বলেন অথবা হচ্ছে আপনার আউট অফ দ্য বক্স ওয়েতে যে কোনো একটা নিজের জন্য কোনো একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসা, বা একটা কাজ বন্ধ হয়ে গেছে আরেকটা কাজ কিভাবে আমি কি করতে পারি না করতে পারি, আপনাকে মাল্টি ডাইমেনশনাল পথ আপনার সামনে তখন অটোমেটিক্যালি আপনি খোলা দেখতে পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা মাইন্ডসেট যেটা আপনাকে ফিউচারের জন্য রেডি করবে। তো স্কিলস গ্রো করার আগে আপনাকে কিন্তু হচ্ছে আপনার মাইন্ডসেটটা হচ্ছে ফিউচার রেডি করতে হবে, যে আমি ভবিষ্যতের জন্য হচ্ছে নিজেকে মোল্ড আপ করতে পারছি কিনা। ঠিক আছে, এটা ওয়ান। এরপরে যেমন হচ্ছে কিছু কিছু বিষয় যেমন চলে এসেছিল, যেমন একজন হচ্ছে খুব সুন্দর সাইদা যেমন বলছিলেন যে নেটওয়ার্কিং এর হচ্ছে অপরচুনিটিটা যদি কোনোভাবে করা যায় তাহলে ভালো হয়। নেটওয়ার্কিং এর অপরচুনিটির কথা হতে চাইবে, যেমন ধরেন এখন আমাদের সামনে লিঙ্কডইনটা কিন্তু আমরা প্রফেশনাল নেটওয়ার্কের জন্য ইউজ করছি। লিঙ্কডইনের ব্যবহারটা কিন্তু গত 1-1.5 বছর আগেও কিন্তু বাংলাদেশে এতখানি ছিল না যতখানি এখন হচ্ছে। ঠিক আছে, তো লিঙ্কডইনের মাধ্যমে আপনি যদি দেখেন যে আপনি কাউকে ফলো করছেন যাকে হয়তো বা আপনার ইন্ডাস্ট্রি এক্সপার্ট বলে মনে হচ্ছে, অথবা কাউকে আপনার মনে হচ্ছে যে না ঠিক আছে আপনি যেই লাইনে ক্যারিয়ার চিন্তা করছেন উনি সেই লাইনে হয়তো বা একজন এক্সপার্ট, অথবা উনার সাথে কাজ করলে আপনি হয়তো বা ভবিষ্যতে উনার সাথে ট্যাগ থাকলে উনার কাছ থেকে হয়তো বা কোনো একটা
জব স্কিলস বা কোনো কিছু ট্রেনিং এ ধরনের কোনো কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন, সেসব ক্ষেত্রে আপনি কিন্তু প্রচন্ড প্রফেশনালি আপনি কিন্তু লিঙ্কডইনে কিন্তু একটা মানুষকে কিন্তু প্রফেশনালি অ্যাপ্রোচ করতে পারেন, তাকে কিন্তু আপনি নক করতে পারেন যে হচ্ছে যে আমি আপনাকে চিনি ফ্রম ইউর ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, আমি আপনার এই ধরনের হচ্ছে স্কিলস এর খুব বড় রকমের ফ্যান, আমার পার্সোনাল যদি সুযোগ হয়ে থাকে আপনার কাছ থেকে কিছু শেখার, তাহলে হচ্ছে যে আমাকে প্লিজ লেট মি নো কোনোভাবে কোনো ওয়ে আছে কিনা আপনার কাছ থেকে হচ্ছে এগুলা পাওয়া। আপনি কিন্তু এভাবে অ্যাপ্রোচ করতে পারেন। আজকাল কিন্তু মানুষও হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং গুলাকে হচ্ছে মানে একটা সময় ছিল মানুষ খুব রিজার্ভ থাকতো, কিন্তু এখন কিন্তু রিজার্ভ না, এখন সবাই কিন্তু হচ্ছে নেটওয়ার্কিং করার অপরচুনিটি খুঁজে। তো আপনি হয়তো বা চিন্তা করছেন আচ্ছা আমি এনাকে নক করবো, আচ্ছা উনি কি আমার নকের উত্তর দিবেন কি দিবেন না, এই ধরনের হেসিটেশন কখনো মনের মধ্যে রাখবেন না, ঠিক আছে? কারণ হচ্ছে ওই হেসিটেশনই হয়তো বা আপনার একটা দরজা বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে? তো হেসিটেশন পয়েন্টটা না রেখে লিঙ্কডইনে অ্যাপ্রোচ করতে পারেন। আমাদের দেশের মানুষরা হচ্ছে ফেসবুকে আরো বেশি হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকে। সো এই যে আপনারা কোনো না কোনো ভাবে তো ইউথ পলিসি ফোরামের সাথে কানেক্টেড হয়েছেন, এখানে এরকম একটা আজকে যেরকম একটা যে একটা ফোরামে আমরা এসেছি একটা প্ল্যাটফর্মে উইথ সার্টেন সাবজেক্ট স্কিল মানে সাবজেক্ট ম্যাটার নিয়ে, এটার প্রতি আপনি আগ্রহী হয়েছেন, সিমিলার রকম ভাবে আপনি কিন্তু এই ধরনের আরো অন্যান্য গ্রুপেও কিন্তু জয়েন করতে পারেন। এন্ড ইউ নেভার নো যে হচ্ছে আপনার কোন প্ল্যাটফর্মটা আপনার কোন কাজে আসতে পারে এইটা। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেমন আরেকজন ভাইয়া মিস হিজ নেম বলছিলেন, যেমন হচ্ছে যে আইসিটি ডিভিশন থেকে কোন রকমের, যেহেতু ভবিষ্যৎটা হচ্ছে অনেকখানি হচ্ছে টেক বেসড আমরা দেখতে পাচ্ছি, তো তাহলে হচ্ছে টেক বেসড বিভিন্ন ধরনের যে স্কিলস গুলো আছে, এই ধরনের স্কিলস গুলো হচ্ছে আইসিটি ডিভিশন কি গ্রামের দিকে বা জেলা উপজেলা পর্যায়ে হচ্ছে দিতে পারে কিনা। এটার ক্ষেত্রে আমি বলতে পারি যে যেমন আইসিটি ডিভিশনে কিন্তু অনেক রকমের প্রোগ্রাম আছে, যেমন ধরেন আর্নিং ইজ লার্নিং, এটা একটা প্রোগ্রাম আছে। তারপর হচ্ছে আপনার এই যে যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং কমিউনিটিটা যেমন বাংলাদেশে আস্তে আস্তে গ্রো করছে, ঠিক আছে, সেটার জন্য হচ্ছে যে ধরনের হচ্ছে বেসিক যে ধরনের হচ্ছে স্কিল সেট প্রয়োজন হয়, এটার কিন্তু হচ্ছে শুধুমাত্র নট ফ্রম হচ্ছে গভর্নমেন্ট পর্যায়ে, কিন্তু আমাদের দেশের বড় বড় কিছু লাইক হচ্ছে এনজিও ঠিক বলবো না, কিন্তু হচ্ছে যারা এই ধরনের হচ্ছে স্কলারশিপ বা ট্রেনিং দিয়ে থাকে, বেশ এসেও শিখি, তারপরে হচ্ছে আপনার কোডার্স ট্রাস্ট, এরকম আরো কতগুলো হচ্ছে আপনার অর্গানাইজেশন আছে যারা ডেডিকেটেডলি এবং হচ্ছে উইথ ইন্টারন্যাশনাল ফান্ড বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে আপনার প্রোগ্রামস এবং কোর্সেস কিন্তু করিয়ে থাকে। সো ব্যাপারটা যেটা হচ্ছে, আমি মাঝে মাঝে বলি কি, এটা আমি নিজেই দেখেছি, অনেক সময় লোকজন আসে আমার কাছে, দেখা যায় যে দে আস্ক ফর এটা আমি কিভাবে শিখতে পারবো। আমি যখন বলি দিই যে হচ্ছে তুমি নেট কেন সার্চ করো না, নেট সার্চ করলে কিন্তু তুমি অটোমেটিক্যালি হচ্ছে, আমি হয়তো বা তোমাকে এখন মনে করো হয়তো 5-6টা পয়েন্টের কথা বলতে পারবো, কিন্তু তুমি যদি হচ্ছে 5 মিনিট তুমি ইন্টারনেটে সময় দাও, তুমি কিন্তু হয়তো 5 মিনিটে হচ্ছে 15টা ওয়ে বের করতে পারবা, যে 15টা ইনস্টিটিউশন অথবা হচ্ছে 15 রকমের স্কিল তুমি 5 minutes you will get to know about it. কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে when you are moving into the future, আমরা শুধু হচ্ছে টেক বেসড পড়াশোনা করলেই হবে না, ইউ অলসো হ্যাভ টু বি টেক স্যাভি। মানে টেক স্যাভি বলতে আমি এটা বুঝাচ্ছি যে যেমন ধরেন আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি সেটাতে গেম খেলছেন, আপনি সেটাতে ঘন্টার পর ঘন্টা অথবা ইউটিউব দেখছেন অথবা ফেসবুকে বসে বসে ফানি ভিডিওস এন্ড অল দেখছেন, কিন্তু 5টা মিনিট দিয়ে যদি আপনি একটু গুগলে হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন থ্রো করে যদি অ্যান্সার খোঁজেন, তাহলে কিন্তু গুগল কিন্তু হয়তো আপনাকে কোটি কোটি অ্যান্সার হতে 5 মিনিটের মধ্যে আপনার কাছে রিটার্ন করবে। তো ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে যে টেকনোলজিক্যাল একটা ডিভাইস হচ্ছে শুধু আপনার হাতে থাকলেই হবে না, ইউ অলসো হ্যাভ টু নো হাউ টু ইউজ ইট ফর ইউর ওন বেনিফিট। তারপর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যখন আমরা বলতেছি যে দেশ হচ্ছে টেকনোলজিক্যাল বা ওয়ার্ল্ড হচ্ছে টেকনোলজিক্যাল, মানে বিভিন্ন রকমের যে ধরনের স্টেম অথবা হচ্ছে টেকনোলজিক্যাল যে ধরনের জবগুলো আছে ওগুলোতে শিফট করছে, কিন্তু আমরা একটা কথা চিন্তা করছি না যে যখন পৃথিবীটা যখন ওই দিকে মুভ করছে, শুধু টেক চিন্তা করলে হবে না, দেখা যাবে যে প্রত্যেকটা কাজের সাথে কিছু সব জব স্কিলস কিন্তু ক্রিয়েট হবে। যেমন এখন আপনি দেখেন আমরা কি বলি, কথা আমরা বলি না গ্লোবালাইজেশনের যুগে চলে এসেছে, যেখানে কিংবা সমস্ত কান্ট্রিগুলো কিন্তু হচ্ছে একটা আরেকটার সাথে বিভিন্ন রকম ভাবে থ্রু বিজনেস থ্রু সায়েন্স এগুলো সবকিছুর সাথে হচ্ছে কানেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এটা চিন্তা করছি না যে যখন হচ্ছে আপনি আরেকটা দেশের সাথে কাজ করবেন, সেটা হতে পারে হচ্ছে
কোনো একটা হয়তো বা কোনো একটা গবেষণা টাইপের কাজ হতে পারে, অথবা কোনো একটা বিদেশ থেকে হয়তো বা কেউ একজন এখানে আমাদের কোনো একটা ফ্যাক্টরি ভিজিটে আসছে, যে কোনো ধরনের কাজ হোক না কেন, বাট একটা ইন্টারেস্টিং এক ধরনের জব স্কিলস কিন্তু এখন রিকোয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস। আপনি আজকে যদি হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হন, আপনি যদি আজকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হন, আপনি যদি আজকে কোনো হচ্ছে যে ধরনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার খুব একটা বেশি কথা হয় না, অথবা দেখা যাচ্ছে মিডল ইস্টে আপনি যে গিয়েছেন ওখানে হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন মাল্টি ল্যাঙ্গুয়েজ, অথবা ওরা নিজেরাও যেহেতু খুব একটা ইংলিশে পারবে। আচ্ছা, একটু মনে হয় আবার টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে। আপু থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে অনেক কিছুই এখন পর্যন্ত মানে অনেক কিছু আপনার বক্তব্য থেকে জানতে পারলাম অ্যাবাউট হোয়াট দ্য ইউথ ক্যান ডু। আমরা এখন একটু আবারও ফিরে যাব প্যানেলের কাছে আবার একটু পরে, কিন্তু এখন একটু আমরা যেতে যাচ্ছি ফারহানা ইসলামের কাছে। উনি গ্রামীণফোনের হেড অফ ডিজিটাল ইনোভেশনস এবং সরি এক্সকিউজ মি এবং স্টার্টআপ ইকোসিস্টেমস, এবং ওনার কাছ থেকে জানতে চাবো যে গ্রামীণফোনের মতো একটি অর্গানাইজেশন যারা বিভিন্ন রকম ভাবে কাজ করছে ইউথের সাথে, ওনাদের পার্সপেক্টিভ থেকে এই গ্যাপটা কিভাবে দেখে এবং ওনারা কিভাবে অ্যাড্রেস করতে চাচ্ছেন। থ্যাংক ইউ আশফাক, থ্যাংক ইউ সো মাচ সবাই যারা কানেক্টেড আছেন আজকে। ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডেকে সামনে রেখে আসলে তরুণদেরকে সাথে নিয়ে আজকের যে উদ্যোগটা নিয়েছে ইউএনডিপি, গ্রামীণফোনের সাথে যৌথভাবে আমরা যে আয়োজনটা করতে পেরেছি তার জন্য ইউএনডিপিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রথমেই ইউথ ফোরামকেও আমি অনেক ধন্যবাদ জানাই, ইউথ পলিসি ফোরাম, আপনারা আমাদের সাথে ইউথ কনসালটেশনের এই ব্যবস্থাটা করে দিয়েছেন এবং আজকের এই কনসালটেশনের মাধ্যমে আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসছে। এগুলো নিয়ে আমরা অনেক আলাপ করি, বাট আজকে তরুণদের কাছ থেকে সরাসরি আমি জানতে পারি, আমার কাছে মনে হচ্ছে this is a strong validation of the challenges, of the problems that really exist out there, এবং সলিউশন আছে, বাট সলিউশন এবং প্রবলেমের আসলে একটা ম্যাচ মেকিং হওয়া দরকার, এবং এই ধরনের কনসালটেশন যদি না হয় তাহলে এই ম্যাচ মেকিংটা আসলে কখনো হবে না। হ্যাঁ, সমস্যাগুলো এক প্লেটে থেকে যাবে এবং আমাদের অনেক রকম সলিউশন ডিজাইন করা হবে, কিন্তু সলিউশনগুলো আসলে যাদের জন্য ডিজাইন করা তাদের কাছে পৌঁছবে না। সো এইরকম কনসালটেশনকে আমি অনেক অ্যাপ্রিসিয়েশন জানাই, এবং হোয়াট বেটার টাইম দেন এই ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে, আগামীকালকে এই দিবসটি উদযাপিত হবে এবং আজকে আমরা এই কনসালটেশনটা করছি। সো আমি বলতে চাই যে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইউথ আপস্কিলিং, এটার আসলে বলার অপেক্ষা রাখে না। আমাদের 40% অফ আওয়ার পপুলেশন ইজ ইউথ। হ্যাঁ, আপনাদের হাত ধরেই আসলে এগিয়ে যাওয়া, আমাদের যে উদ্যোগগুলো আছে সেগুলো আসলে আপনাদের জন্যই। সো এইখানে আমি বলতে চাই যে এই যে পয়েন্টগুলো আমরা আজকে তুলে ধরেছি, স্কিলস গ্যাপটা এটা আসলে ইট ইজ রিয়েল। হ্যাঁ, এখানে দুইটা ভাবে এটাকে দেখা হচ্ছে। একটা হচ্ছে আমরা বলছি যে একাডেমিয়াতে আমরা যেটা শিখছি এবং হচ্ছে ইন্ডাস্ট্রিতে যেটার প্রয়োজন। সো একাডেমিতে আমরা কি শিখছি বা আমরা ইউনিভার্সিটিতে কলেজে আমরা যেটা পড়াশোনা করে যেটা শিখছি সেটাকে আমি আসলে আমার চাকরিতে অ্যাপ্লাই করতে পারছি কিনা, বা দেখা যাচ্ছে যে আমি গ্রাজুয়েট করে বের হলাম এবং আমি এখন চাকরি খুঁজছি, আমাকে সবাই বলছে যে ইউ আর নট রেডি, হ্যাঁ, আপনার অমক তমক স্কিলস নাই। সো এইখানে বিশাল বড় একটা গ্যাপ, এবং এই গ্যাপটা আসলে বেড়েই চলেছে বিকজ আমাদের এই প্যান্ডেমিকের আসার ফলে যেটা হয়েছে, এই ডিজিটাল একটা শিফট, এই ডিজিটাল ট্রান্সফরমেশন, ইট ইজ হ্যাপেনিং ইভেন ফাস্টার। সো আমরা যা শিখে এসেছিলাম সেটা দেখছি যে আরোই অ্যাপ্লাই করতে পারছি না, কারণ আমার প্রতি পদে পদে আমার কিছু ফাউন্ডেশন স্কিলসের প্রয়োজন হচ্ছে, কিছু কানেকশনসের প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, আপনারা যেটা বলছেন যে আমাকে তো কেউ বলে দিচ্ছে না যে আমাকে কি করতে হবে, এখন দেখা যাচ্ছে যে আর কেউ কাউকে বলারও সময় নাই, আমাদেরকে নিজেদেরকেই খুঁজে বের করতে হবে যে আসলে হোয়াট আই শুড ডু নেক্সট। হ্যাঁ, এবং এটা ইটস নট ইজি। আমি বুঝতে পারি যে অনেকের জন্য হয়তো যারা হয়তো অ্যাকোয়েন্টেড ছিল, যারা হয়তো ইন্টারনেটটা সবসময় ইউজ করতো নিজের কাজে পড়াশোনার ফাঁকে ফাঁকে, যারা একটু ইউজ টু এই ডিজিটাল ল্যান্ডস্কেপে কাজ করে, তাদের জন্য হয়তো জিনিসটা একটু কমফোর্টেবল, বাট যারা আসলে কমপ্লিটলি ফিজিক্যাল সাইডেই বেশি মানে ফোকাস ছিলেন, তাদের জন্য হয়তো এই অ্যাডাপ্টেশনটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, সো এটা আসলে কিভাবে আরো সহজ করা যায়, স্পেশালি একটু আর্লি স্টেজ থেকেই, যখন আমরা ইউনিভার্সিটিতে পড়ছি বা যখন আমরা পড়াশোনার মধ্যে আছি, তখন থেকেই যদি এই অ্যাডাপ্টেশনটা শুরু হয় তাহলে ডেফিনেটলি এটা মাচ ইজিয়ার হয়ে যাবে বাই দ্য টাইম ইউ আর লুকিং ফর অ্যান ইনকাম জেনারেটিং অপরচুনিটি। সো এইটা ডেফিনেটলি প্রত্যেকটা বিষয় আপনারা যেটাতে আলোকপাত করেছেন প্রত্যেকটাই আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ডিজিটাল স্কিলস। সো আমি কম্পিউটার সায়েন্সে পড়ি বা আর্টসে পড়ি, ডিজিটাল ফাউন্ডেশন স্কিলস কিন্তু আমার জন্য এখন একটা বেসিক স্কিল।
এটা হচ্ছে কাইন্ড অফ লাইক ল্যাঙ্গুয়েজ স্কিল যেরকম আমার জানতেই হবে টু কমিউনিকেট। এবং আমরা অনেক সময় আমরা বলি যে না বাংলা আমাদের মাতৃভাষা, আমাদেরকে এই ভাষা জানতে হবে, বাট সাথে সাথে এখন গ্লোবালাইজেশনের মধ্যে ইংলিশটাও আমাদেরকে ইকুয়ালি গুরুত্ব নিয়ে এটাকে একেবারে বাংলার মতন করেই বলতে পারতে হবে, হ্যাঁ, সো দ্যাট আমি যেন পিছিয়ে না পড়ি অন্য পাশাপাশি দেশে যারা ফ্রিল্যান্সিং অপরচুনিটিতে যাচ্ছে তার সাথে আমি যখন কম্পিট করছি ফর আ ওয়ার্ক ফর আ টাস্ক, আমি যেন পিছিয়ে না পড়ি, আমি যেন ইকুয়ালি আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারি, জবটাতে পারফর্ম করতে পারি, হ্যাঁ, সো সেইখানে আমাদেরকে আসলে ইকুয়ালি দক্ষ হতে হবে। সো ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক, একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। তারপরে আসছে হচ্ছে যেটা বললাম যে ডিজিটাল স্কিলস, ডিজিটাল ফাউন্ডেশন স্কিলস, আমাকে ল্যাপটপ অপারেট করতে পারতে হবে। এখন ইন্টারনেট ইজ কাইন্ড অফ লাইক দ্য ব্লাড ফ্লো, হ্যাঁ, পুরা ওয়ার্ল্ড ইজ রানিং অন দি ইন্টারনেট অ্যান্ড ইনফরমেশন আমাকে আসলে জানতে হলে আমাকে একটা ইন্টারনেট কানেক্টিভিটি আমার থাকতেই হবে। এবং এখন সহজলভ্য হলেও অনেকের জন্য আবার নেটওয়ার্ক চ্যালেঞ্জটাও আমি শুনলাম, সো এখানে সলিউশন ডেফিনেটলি আসতে হবে, বাট ইন্টারনেট কানেক্টিভিটি ইজ আ মাস্ট। আমাকে আই হ্যাভ টু বি এবল টু সার্চ আউট, আমার কি জানার দরকার, যে কোনো প্রশ্নই কিন্তু আসলে উত্তর ইন্টারনেটে আছে, এনি question যে আমি how will I learn or how will I learn English or আমি কিভাবে মানে any problem that I have in my mind it can be solved by looking through the internet। আজকাল তো মানে মেডিকেল থেকে শুরু করে মেডিকেল এডুকেশন ব্যাংকিং everything has its solution on the internet। so এমন কিছু নাই যেটা আপনি আসলে খুঁজে পাবেন না। so this is your first guide, your internet এবং all the information available on the internet, এটা হচ্ছে আপনার জন্য প্রথম গাইড। আপনি কোনো মানুষকে কাছে না পেলে, কোনো মেন্টর, কোনো গাইড না পেলে আপনার ইন্টারনেট is will give you একটা level of support to you। so এটা I would advise যেটা definitely you have to use। যারা এখানে কানেক্টেড আছে আমি বিশ্বাস করি আপনাদের সবার ইন্টারনেটের কানেক্টিভিটির মানে you have managed somehow, এটা ম্যানেজ করতে পেরেছেন। so এর পরের স্টেজ হবে যে এখান থেকে যে সমস্যাগুলো আপনি ফেস করছেন প্রথমে ওখান থেকে কিছু সলিউশন নেওয়া, একটা ফার্স্ট লেভেল অফ সলিউশন। so এইটা ভেরি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আরো কিছু সফট স্কিলস এর কথা বলেছেন, স্পেশালি আমার কাছে রাফিয়ার আপার কথাগুলো খুব ভালো লেগেছে। উনি বলছেন যে স্কিলস, হোয়াট আর দ্য স্কিলস রিকোয়ার্ড, কি স্কিলস প্রয়োজন, আমরা এখানে অনেক রকম স্কিলস এর কথা উনি বলেছেন, প্লাস উনি আরেকটা জিনিস বলছেন যে হোয়াট ইজ দ্য ফিউচার স্কিলস দ্যাট ইজ রিকোয়ার্ড ইভেন উই ডোন্ট নো নাও, আমরা কিন্তু এখনো জানি না যে ভবিষ্যতে আরো কি স্কিলস লাগবে। হ্যাঁ, অনেকগুলো সুন্দর সুন্দর স্কিলস এর কথা মাহমুদ ভাই দেখিয়েছেন আমাদেরকে, ক্লাউড কম্পিউটিং, ব্লক চেইন, আইওটি, ইন্টারনেট অফ থিংস, এইগুলো তো আছেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কি, এগুলো তো জানতে হবে, বিকজ এগুলো এখন অলরেডি ইট এক্সিস্ট, ইট ইজ বিং ইউজড। আমি স্টার্ট আপ করি আর চাকরি করি আর যেই কাজটাই করি না কেন এক্সিস্টিং টেকনোলজি আমাকে জানতে হবে যে কি আছে, এবং এক্সিস্টিং টেকনোলজি সম্পর্কে জানা কিন্তু খুব ডিফিকাল্ট না। হ্যাঁ, এটা আমি সার্চ করলে আমি দেখতে পারবো। তারপরে মার্লিন আপা খুব সুন্দর করে বলেছেন যে আপনি যদি এরপরে কোনো এক্সপার্টকে নক করেন, হ্যাঁ, যদি আপনি লিঙ্কডইনে হোক, ফেসবুকে হোক, যেখানেই হোক, আপনি যদি কোনো এক্সপার্টকে নক করেন, আজকাল কিন্তু সবাই রেসপন্ড করে। ইউ উইল নট ফাইন্ড যে কেউ আপনাকে ইগনোর করছে, ইগনোর করলেও অসুবিধা নেই, আপনি আরেকজনকে নক করবেন। হ্যাঁ, মেনি এক্সপার্টস আউট দেয়ার, এবং আজকাল সবাই স্কিলস এবং এগুলো শেয়ার করতে চায়, অল দ্য ইনফরমেশন পিপল লাইক টু শেয়ার, পিপল লাইক টু টক অ্যাবাউট ইট। এবং অনেক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে যেগুলো আমাদেরকে সাপোর্ট করছে। সো মার্লিন আপা অনেকগুলো প্ল্যাটফর্মের কথা বললেন, অনেক এডুকেশনাল ফ্রি কন্টেন্ট, এমন যে টাকা দিয়ে কন্টেন্ট অ্যাক্সেস করতে হবে। প্রাইমারি লেভেলে most content is free as well, so it is very easy to access these things। তো এটা প্রথম আমার অ্যাডভাইস। এবং তারপরে যে পার্টটা আমি বলছিলাম যে রাফিয়া আপা যেটা বলছে যে what skills will be required in the future, এইটা আমি কিভাবে জানবো? এটা জানার জন্য, এটা আসলে তো যখন আসবে তখন আমরা জানতে পারবো, বাট এটা জানার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মাইন্ডসেট। হ্যাঁ, সো আমার মাইন্ডসেটটা এরকম হতে হবে যে আমি কন্টিনিউয়াসলি শিখবো। আমি ঠিক আছে, আমি একাডেমিয়াতে কিছু জিনিস, আমি ইউনিভার্সিটিতে কলেজে অনেক কিছু শিখে এসেছি, এটা আমি জানি, এটা আমার অ্যাসেট, বাট আমার মাইন্ডসেটটা এমন হতে হবে যে আমাকে কন্টিনিউয়াসলি শিখতে থাকতেই হবে। সো আমি গ্রামীণফোনে কাজ করছি 15 বছর ধরে, 15 years I have spent in গ্রামীণফোন। আমি আসলে IBA থেকে গ্রাজুয়েট করে এখানে আমার ফার্স্ট জবই ছিল গ্রামীণফোনে। আমি ওখানে কি শিখে এসেছি তার কতটা আমার মনে আছে আই এম নট ভেরি শিওর, বাট আমি গ্রামীণফোনে আসার পর থেকে যেই জিনিসগুলো শিখছি, হ্যাঁ, এটাও কিন্তু কন্টিনিউয়াসলি ইভলভ করছে। হ্যাঁ, আমি ফার্স্ট জব ছিল আমার সেলসে, তারপরে প্রোডাক্টে, তারপরে ডিজিটালে। তখন কিন্তু ডিজিটাল বলে খুব
একটা কিছু ছিল না। হ্যাঁ, সো ডিজিটাল প্রোডাক্ট সার্ভিসেস এগুলোতেও আমি কাজ করেছি এবং এখন ইনোভেশন নিয়ে কাজ করছি। ইনোভেশন মানে তো ফিউচার, আরো কি করে ইমপ্রুভমেন্ট করা যায়। সো এটা ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস এবং এটা ইজ ইন দ্য মাইন্ডসেট যে আমি আসলে কন্টিনিউয়াসলি শিখতে থাকবো কিনা। হ্যাঁ, সো এখানে আজকে যেটা বলছি যে need for skills and future skills জানার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে এই লার্নিং অ্যাটিটিউড অ্যান্ড মাইন্ডসেট। আমরা এবং এই মাইন্ডসেটটা গ্রো করার জন্য এটাকে সবচেয়ে বেশি রেসপন্সিবল হচ্ছে আপনি নিজে। You yourself is responsible for developing that mindset that will help you in your continuous learning journey এবং এটা লাইফ লং। আমি তো মনে করি যে মানে আমি রোজ মনে হচ্ছে যে পিছিয়ে যাচ্ছি। ইভেন আমার মনে হচ্ছে যে আমার মেয়ে আমার চেয়ে বেশি জানে। ওকে আমি বলি যে তুমি আমাকে রোজ একটা টপিকে আমাকে পিচ করবা, আমাকে একটা প্রেজেন্টেশন দিবা, অ্যান্ড এভরি টাইম আই ফিল লাইক আই হ্যাভ লার্নড সামথিং নিউ ফ্রম হার। হ্যাঁ, সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যত টেকনোলজি ইভলভ করবে নতুন নতুন টেকনোলজির সামনে আসবে এবং আমাদেরকে শিখতে থাকতেই হবে অনবরত। সো কিভাবে আমি আমার এই লার্নিং প্রসেসটাকে ম্যানেজ করব থ্রু আউট মাই লাইফ, এইটা ডেভেলপ করতে হবে। হ্যাঁ, যে আমি সকালে উঠে এরকম একটা সময় রিসার্চ করব, এরকম সময় আমি ইউটিউব থেকে শিখবো, এখানে এই সময় আমি কিছু আর্টিকেলস পড়বো, এই সময় আমি কিছু কারোর সাথে কথা বলবো যারা এই বিষয়ে এক্সপার্ট। হ্যাঁ, সো এইভাবে করে আসলে আমাদের লার্নিং হ্যাবিটটাকে ডেভেলপ করতে হবে। আমি মনে করি যে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং সাপোর্ট করার জন্য আসলে ইকোসিস্টেমে আমরা অনেকে অনেক কিছু করছি। গ্রামীণ ফোনেরও বেশ কিছু ইনিশিয়েটিভ আছে, গ্রামীণ ফোন এক্সপ্লোরার। সো আমরা এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমরা নিজেরা আমাদের এমপ্লয়ীদেরকে ট্রেন করছি আমাদের 40 আওয়ার লার্নিং চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা না করলে আমরা বেতন পাই না। সো আমাদেরকে 40 আওয়ার শিখতেই হবে। গ্রামীণ ফোন আসলে ইনসিস্ট করে যে তার এমপ্লয়িরা আপস্কিলিং করবে নিজেরা। হ্যাঁ, সো এবং আমরা চাই যে তরুণ সমাজ যারা আছে তাদেরকেও যেন আমরা সাপোর্ট করতে পারি, আমরা যা শিখছি সেটা যেন তাদেরকেও শিখাতে পারি। আমাদের দুটো প্রোগ্রামের কথা আমি খুব তাড়াতাড়ি বলবো যেটা আমি রান করছি। একটা হচ্ছে জিপি এক্সপ্লোরার্স। সো এক্সপ্লোরার্স অফ গ্রামীণ ফোন আমরা বলছি। তাদেরকে আমরা প্রথম রিক্রুট করেছিলাম যে আমরা তাদেরকে রিসার্চ শিখাবো, ডিজাইন থিঙ্কিং। সো ডিজাইন থিঙ্কিং কি আপনারা ব্রাউজ করে একটু দেখেন। ইট ইজ আ লাইফ স্কিল, খুবই প্র্যাকটিক্যাল একটা স্কিল। যে কোনো সমস্যা, প্রবলেমটা আইডেন্টিফাই করা, প্রবলেম বোঝা এবং এর সলিউশন কি হতে পারে সেটার পর্যন্ত পৌঁছাতে যে প্রসেসটা ফলো করতে হয় তাকে বলে ডিজাইন থিঙ্কিং। সো আমি ডিজাইন থিঙ্কিং শেখানোর জন্য 10 জন স্টুডেন্টকে রিক্রুট করি, বাট তারা আমাদের সাথে 3 মাস অ্যাটাচড ছিল। আইইউটির 10 জন স্টুডেন্ট, তারা আমাদের সাথে 3 মাস অ্যাটাচ থেকে তারা বলেছে যে তারা আসলে রিসার্চ বা ডিজাইন থিঙ্কিং এর চেয়ে আরো অনেক বেশি কিছু শিখেছে। আমরা বললাম যে কি শিখেছো? সো তারা বললো যে তারা আমাদের কাছ থেকে শিখেছে হাউ টু ডু কমিউনিকেশন, দে লার্নড হাউ টু বিল্ড কনফিডেন্স, দে লার্নড হাউ টু prepare for their career, they learned what are the real problems in the professional world. গ্রামীণ ফোনের আসলে প্রবলেমগুলো কি যেগুলো সলভ করতে হবে এবং সেগুলো সলভ করার জন্য অ্যাপ্রোচটা কি হওয়া উচিত। সো তারা অনেক রকমের জিনিস শিখেছে থ্রু দিস নেটওয়ার্কিং এর কথা আপনারা অনেকে বলেছেন। হ্যাঁ, যে একটা প্রফেশনাল অ্যাটাচমেন্ট থাকলে যে নেটওয়ার্কিংটা যে স্ট্রেনথেন হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নেক্সট স্টেপ অফ ক্যারিয়ার। সো আমরা এই এক্সপ্লোরারদের রেডি করছি এবং এখন আমাদের যেটা চলছে এক্সপ্লোরার ব্যাচ, আমাদের 350 স্টুডেন্ট আছে কানেক্টেড উইথ গ্রামীণ ফোন ফ্রম অল ওভার দ্য কান্ট্রি। সারা দেশব্যাপী 350 স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড আছে এবং আমরা তাদেরকে সফট স্কিল শিখাচ্ছি, এন্টারপ্রেনিউরশিপ স্কিল শিখাচ্ছি। মানে ব্যবসার, সবাই তো আসলে চাকরি পাবে না, ব্যবসার ইয়েটা শেখা খুবই ইম্পর্টেন্ট। সো এন্টারপ্রেনিউরশিপ স্কিলস এবং আমরা কিছু ডিজিটাল ডোমেইন স্পেসিফিক স্কিলস এটাও আমরা শেখাচ্ছি। সো এই 3টা এরিয়াই খুবই গুরুত্বপূর্ণ, সফট স্কিলস এবং এন্টারপ্রেনিউরশিপ স্কিলস, ডিজিটাল ডোমেইন স্পেসিফিক স্কিলস। এরপরে আরো আসতেই থাকবে 4IR স্কিলস অ্যান্ড প্লাস প্লাস প্লাস। ইট ইজ কন্টিনিউয়াস। সো আমি মনে করি যে আমাদেরও এই কারিকুলাম আরো ডেভেলপ হতে থাকবে as per requirement, as per the need of this world. So এটা একটা আমাদের কার্যক্রম গ্রামীণ ফোন থেকে চলছে, গ্রামীণ ফোন এক্সপ্লোরার্স, এবং এই আগামীতে আমরা চাচ্ছি এটাকে আরো বড় করতে, আরো অনেক স্টুডেন্টকে এনরোল করতে, যেন তারা এই গ্যাপটাকে ফুলফিল করতে পারে, যেটা একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মাঝে যে গ্যাপটা আছে সেটাকে ব্রিজ করার জন্য আসলে এই উদ্যোগটা। আরেকটা হচ্ছে আমাদের জিপি এক্সেলারেটর, এটা অনেক দিন ধরেই চলছে, এটা নিয়ে হয়তো আপনারা অনেকে জানেন। এক্সেলারেটর হচ্ছে আমাদের একটা স্টার্টআপ ইনকিউবেটর। সো স্টার্টআপ আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে যেন আমরা আপস্কিল করতে পারি, তাদেরকে যেন একটা সাপোর্ট সিস্টেমের মাধ্যমে নিয়ে যেতে পারি, যেন তারা তাদের ব্যবসাকে এস্টাবলিশ করতে পারে। সো এটা হচ্ছে আমাদের আরেকটা কার্যক্রম। এবং এখানেও আমাদের গ্রামীণ ফোন থেকে বেশ অনেকেই গ্র্যাজুয়েট করেছে, যেমন শেবা, XYZ, সিমেড, এরকম অনেক স্টার্টআপদের নাম শুনবেন আপনারা যারা ভালো করছে।
সো তাদেরকেও আমরা এরকম ট্রেন করে রেডি করেছি। আমি এখানে শেষ করি। এখানে আসলে বলতে থাকলে অনেক কথাই বলার আছে, বাট আমি মোর ইন্টারেস্টেড টু হিয়ার আপনাদের বক্তব্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ আশফাক, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ আপা। আমরা দিস আর ভেরি গ্রেট মানে অ্যাক্টিভিটিস, যেগুলো হয়তো আমরা আরো বেশি দেখতে পারলে আমাদের তরুণ সমাজের অনেক উপকার হতো। তো আমরা আমাদের কনসালটেশনের সেকেন্ড রাউন্ডে চলে যাব, কিন্তু তার আগে আমাদের ডিস্টিংগুইশ গেস্ট আরেকজনের কাছ থেকে একটু আমরা শুনবো। জনাব আশিকুর রহমান, আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাচ্ছি যে ইউএনডিপির তরফ থেকে এই স্কিল গ্যাপটাকে আপনারা কিভাবে দেখছেন, এবং সিমিলারলি আপনারা কি মনে করছেন যে করা উচিত? থ্যাংক ইউ আশফাক। আজকে যারা এই আপনার ওয়েবিনারে যারা কানেক্টেড, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউএনডিপির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। বিশেষ করে ধন্যবাদ দেই YPF এবং গ্রামীণকে, যারা ইউএনডিপির সঙ্গে এই আয়োজনে সংযুক্ত হয়েছেন। এবং আমি ফারহান আপা বলেছেন যে আমি গ্রামীণ ফোনকেও বিশেষ করে ধন্যবাদ দিব, যে আমরা টু টিম আপ উইথ ইউএনডিপি টু হ্যাভ টু অবজার্ভ দিস ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে। সো we have chalked out series of programs. So today is a lead up event, kalke is the real day. So we have some other series of initiatives. So Mahmoud has spoken some of them. So I want to also basically give thanks to Grameen to team up with us for this wonderful initiative. Our kache mone hoy je so far the most powerful part of course is the voice we have heard from the different parts of the country. To amar mone sobche brilliant part holo ota. And I'm very impressed with the diversity of the issues. So both the depth and the breadth. I think that's the most brilliant part. I have taken note of them, and I can touch upon all aspects. But probably that's not my expertise that to give any advice based on the issues you have raised. ধরুন কয়েকটা যদি আমি খুব বলি, ধরুন একটা তো প্রথমে যখন খুব রিয়েল, I think it will be kind of refreshing, so that because I would like to also make few points that may give some context, the issues the different youth representative has raised. Learn how youth can learn side by side education, so hold the learning and earning, I think very practical aspects. Then public speaking skills er kotha bola hoyeche, very vital life skills, how we can acquire that. তারপরে সাইদা ফ্রম চট্টগ্রাম বলেছে যে লিডারশিপ স্কিল খুব ভাইটাল। সো আই থিঙ্ক দ্যাটস ফুললি সাবস্ক্রাইব দ্যাট। কুমিল্লা থেকে একজন বলেছেন যে হোল্ড অ্যাক্সেস টু ইনফরমেশন, যে আনলেস এন্ড আনটিল ইউ হ্যাভ দ্য মার্কেট লেড ইনফরমেশন এন্ড ডিমান্ড ড্রিভেন ইনফরমেশন, ইটস ভেরি ডিফিকাল্ট ফর দেম টু কম্পিট। প্রীতিলতা ঢাকা থেকে, I really liked you that you have basically quoted from the World Economic Forum, এবং you said it's not it's skills, not the academic education, which become the most kind of the vital aspects to get a job. And you talked about freelancing, so I fully agree. আমার মনে হচ্ছে রংপুর থেকে যিনি বলেছেন, উনি বলেছেন যে আমরা যে শিক্ষাটা নিচ্ছি, যে এডুকেশনটা নিচ্ছি from our academic life, that is not sufficient to get a job, so they need to get other courses. Why not we get those kind of courses in the education curriculum we have been basically receiving. এবং আপনি খুব আমার কাছে মনে হচ্ছে I have also you touched me very much, that you talked about the tolerance and patience as a very core life skills, I think very vital. And Shumon Tripura Hill থেকে যেটা বলেছেন, that's also very vital, that whole the urban rural divide. So and you said that the people and the youth who are living at the remote, so this is not at all a level playing field for them when it comes to the competition for the jobs. I think very vital, and that gives a kind of a reality check for the present employment market. So these are all, I think, the very valid points. But একটা বিষয় আমি এটা বলবো, usually কিন্তু we have been hearing all these kind of issues since long. So in one sense, if you don't take other, it's not the new issues. These are all the classic issues when it comes to jobs and employment. So let me also put few context. I think that also may help you to contextualize the issues you have raised into the new reality. এখন আমরা যখন দেখেন এই আলোচনাটা করছি, so we have been passing through a very difficult time, and this is one of the kind of most difficult time of our lifetime. I believe the people who have gathered here all as born after the Second World War, so no doubt about it. So, and what we said, that this pandemic is the most, I think, the biggest, probably the incidents after the Second World War. এবং আমরা সবাই lucky বা unlucky যে we have been going through this kind of very unprecedented time.
এবং আমি যদি if you look at it from, and there are many impacts of that COVID, so it has disrupted everything and anything, and I don't need to talk about it. But when it comes to jobs and employment, I think Mahmoud has given some indication of it. The after the trillion of like the work hour, the loss, and millions of job losses. So these are always facts. I mean, still we are in the middle of the COVID, and it's still unfolding. We don't know how it will end and how it will really impact. At the same time, also we are also recovering. But আমরা দেখেছি in different studies, even the recovery we are making also very fragile. So I think the big concern is that when people will come back to work after this COVID, or when people are coming back, so the jobs we are talking about, many of them will basically disappear, and many of them will be changed, and many of them will not exist. Maybe not today, maybe tomorrow. So that's a kind of the reality. আমরা COVID এর আগে জানতাম our future of work is changing. And probably now the COVID has kind of fast-tracked all kind of that future of work. Fast track in sense like what we used to call before COVID situation, that it is a VUCA world. So it's a volatile, it's uncertain, it's complex, and it's ambiguous. So maybe it was what we called before COVID in 1918. Amra boltam je it's a VUCA world. So it was very complex. But you see the whole the COVID and the pandemic has made this VUCA world much more like I call it a VUCA world infinity. So you are basically raising these issues in a context where the world and your external environment is much more complex. So, and I think we also need to basically take them into consideration. Amra age jetake future boltam, that is our new normal. And we don't know what about the next normal. So you see that context also basically have to be basically keep in mind. So we are, and this is a very unpredictable world. এবং এই ধরনের একটা unpredictable world এ আপনার, if I may, like when we're talking about the skills, new skills, and those new skills could be very much kind of obsolete or outdated even after 5 or 10 years. So that's also another reality, and that's what we have seen. So we are operating in a context of the fourth IR, the 𝗙𝗲𝘁 𝗙𝗂𝘁, and you all know about it. And we are now talking about the fifth, like the Pancham Shilpa Biplab. And so the 5.0 basically IR is also basically just at the forefront. So it's not only the 4 IR, it's basically 5 IR is basically knocking at the door. And we all know about the fourth industrial revolution. Maybe we don't know much about the fifth industrial revolution, and fifth industrial revolution also probably আমরা যেটা বলি যে fourth industrial revolution is more digitalization, and the fifth probably will more personalization, where people or men will basically collaborate with the machine, and entire production system will be sort of different. Anyway, I'm not going to on the fifth industrial revolution, but the point I'm trying to make, if you look at if you go to the World Economic Forum website, and if you see that what are the most kind of demanding jobs like globally, so you'll find all of them there. So they're lined up, and you know all of them. So it is the data scientist, and they're all basically high rate kind of rated jobs. It's not only for the world job market. Even if you want to apply for immigration to in a so-called first world, so they are looking for those kind of jobs. So is a data scientist, is a machine learning specialist, is a robotics engineer, is a software application developers, is a process automation kind of things, is IoT specialist. So, and you all know about it. But again, see, all of them could be obsolete in 5 or 10 years. So that's basically the new reality. So in this kind of a new reality, and in this kind of situation, so what is the most demanding or most vital kind of skills anyone at this should basically acquire? আমার জানা নাই যে any future thinker can really give you the 5 like the jobs or the specialty that basically of course they can give you the list, but nobody will guarantee you that within 10 years those jobs will remain valid. Many of them might be disappeared. They might kind of go down in terms of the prioritizations. But what I'm trying to basically make, and what I have been listening, if I want to basically a little bit give it as a narrative, যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে আসলে যেটা most vital is your emotional intelligence, and that is probably we need to really acquire.
So it's more soft skill. It's not like the hard skills. Of course, you need hard skills. You need employable skills to get a job. But in this complex world, in this fast-changing world, so whole the emotional intelligence become much more critical than anything else. Absolutely. So when I say emotional intelligence is basically not well-educated mind. We're talking about well-formed mind. I think that is what is required. And that is where you basically you are different and you are unique when it comes to like the machine. So you are competing with the artificial intelligence. But of course, the machine cannot cannot hit you or cannot beat you when it comes to emotional intelligence. And that is where I see that the present youth should really acquire skills. And you have basically talked about it. When you talk about the empathy, when you're talking about ethical judgment and inventiveness, and also managing the unpredictable changes, that is all about basically emotional intelligence. I think that is what the youth of today's and tomorrow should really acquire. Otherwise, no one can really give you any prediction that these skills or these jobs will be something that you should really go for. So there's basically one aspect. I don't know. Ashfaq, my question is that you want to bring in later, or you want me to finish my how you want? What we would actually really love to go. আমরা আসলে চাচ্ছিলাম যে আবার যদি একটা রাউন্ড আমরা কোশ্চেন করতে পারতাম, তারপরে আপনাদেরকে দিয়ে আবার আমাদের তিনজন এক্সপার্টকে দিয়ে একসাথে আমরা সেশনটা কনক্লুড করব। Sure. Then let me make a pause here. So back to you. জি, absolutely. Thank you so much. তো আমরা এতক্ষণ তিনজন এক্সপার্টের কাছ থেকে আসলে আমরা শুনতে পেলাম এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানতে পারলাম যে আসলে আপনাদের মানে কমেন্টস গুলো নিয়েও আমরা কিছু খুব ইন্টারেস্টিং কিছু আইডিয়া পেয়েছি এবং আরো নতুন নতুন জিনিসপত্র জানতে পেরেছি। সো এগুলো নিয়ে ফোকাস করে আমরা আবার ফেরত যেতে চাচ্ছি আমাদের কনসালটেশন সেশনটাতে। তো আমরা এতক্ষণ কথা বলেছিলাম যে স্কিল গ্যাপটা কোথায় এবং আপনাদের মতামতটা এবং আপনাদের অভিজ্ঞতাটা আসলে কি বলছে। তো এখন ফিউচার রেডি হতে হলে, সিন্স আমাদের আজকের ইভেন্টের নাম এবং এই পুরো ক্যাম্পেইনটার নাম হচ্ছে গেট ফিউচার রেডি, তো আমরা হয়তো ডিফারেন্ট সেক্টর নিয়ে কথা বলতে পারি। এবং আমরা কিছুক্ষণ আগে আমাদের যখন লাস্ট সেশন ছিল কনসালটেশনের, আমরা হয়তো শুনতে পেরেছি প্রোগ্রামিং নিয়ে এবং কিছু সেক্টর নিয়ে অলরেডি কথা হয়েছে। কিন্তু আরো বেশি সেক্টর ওয়াইজ আমরা চিন্তা করলে কোন কোন সেক্টরে আপনাদের মনে হচ্ছে যে গ্যাপটা সবচেয়ে বেশি আছে, এটা দিয়ে আমরা আবার আমাদের এনভয়দের কাছে এবং আমাদের ইউথ কনসালটেন্টদের কাছে ফেরত যেতে চাচ্ছি। জি, আমি সাব্বির চট্টগ্রাম থেকে বলছি। যে আমি মনে করি যে বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে বর্তমানে আমরা প্রি কোভিড সিচুয়েশনে যদি আমরা যাই, স্কুল কলেজ এই দুইটাতে কিন্তু কখনোই আমরা প্রফেশনালি চিন্তা করার কখনো সুযোগ পাইনি। প্রফেশনালি যখন চিন্তা করার সুযোগ পাইনি, ভার্সিটিতে এসে কিন্তু এক ধরনের প্রফেশনালি চিন্তা করার একটা সুযোগ আসে আমাদের মধ্যে। যখন আসে তখন আমরা যেই ধরনের প্রি কোভিড সিচুয়েশনে যে ধরনের স্কিল গুলা আয়ত্ত করার চেষ্টা করেছি বা আয়ত্ত করার চেষ্টা চালিয়েছি, সেইসব স্কিল কিন্তু আমরা পাইনি। এখন পোস্ট কোভিড সিচুয়েশনেও এখন আরেকটা ধরনের আমাদের প্রেসার পড়ে আসছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মূলত আমাদের গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে ডাটা লিটারেসি বা এথিক্যাল ভাবে হচ্ছে এআই এর উপর আমরা যদি গুরুত্ব দিই, এই ধরনের সেক্টরের উপর আমরা খুবই পিছিয়ে আছি বলে আমি মনে করি। এখন আমার যেটা মনে হয় যে প্রি কোভিড সিচুয়েশনের চেয়ে এখন পোস্ট কোভিড সিচুয়েশনে আমাদের এক ধরনের সুযোগ সুবিধা পূর্বের থেকে বেড়েছে। কিন্তু বেড়েছে হচ্ছে বলতে এইভাবে দেখা যায় যে আমরা হচ্ছে এখন অনলাইনে অনেক ধরনের কনসালটেশন প্রোগ্রাম দেখতে পাচ্ছি, আমরা অনেক ধরনের সেশন দেখতে পাচ্ছি যে সফট স্কিল বা হার্ড স্কিলের উপর। কিন্তু দেখা যায় এইসব সফট স্কিল এবং হার্ড স্কিলের উপর যখন এই ধরনের সেশন নেওয়া হচ্ছে, তখন আমরা হয়তো বা ক্লাসের সবাই জয়েন করতে পারছি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা হচ্ছে আমাদের স্কিল গুলো হচ্ছে ট্রেন করা বন্ধ করে দেয়। এরপরে গিয়ে হচ্ছে তারা হচ্ছে পেমেন্টের সিস্টেম করে। তো এই যে এই পেমেন্টের সিস্টেমটা যখন করে, তখন আমি পারলেও আমার বন্ধু কিন্তু সেই পেমেন্ট করতে পারছেন না, কারণ কোভিড সিচুয়েশনে অলরেডি আমরা হচ্ছে এক ধরনের ইকোনমিক ক্রাইসিসের উপর আছি। তো এই যে এক ধরনের ক্লাস বেসড ট্রেনিং সিস্টেম বা ক্লাস বেসড যে এডুকেশন সিস্টেমও আমাদের মধ্যে রয়ে গিয়েছে, এই এডুকেশন সিস্টেম এবং ক্লাস বেসড ট্রেনিং সিস্টেম পূর্বে তো ছিলই, এখন যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তো আমরা যেই স্লাইডে দেখলাম যে হেলথ কেয়ার বা আইসিটি বা ই কমার্সে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এইসব কিন্তু গুরুত্ব দিতে হলে আমাদের এডুকেশনে গুরুত্ব দিতে হবে। আমরা কিন্তু এডুকেশনে এখনো গুরুত্ব দিতে পারছি না, কারণ এডুকেশনে কিন্তু সবচেয়ে বড় ইম্প্যাক্টটা পড়ছে। তো আমাদের যেই প্যানেলিস্টরা বলেছেন, আমি পার্সোনালি যেটা মনে করি যে আমাদের যে ধরনের সেলফ কনফিডেন্স পাওয়ার জন্য যে ধরনের ইন্সপায়ারেশন দরকার, সেই ইন্সপায়ারেশনটা কিন্তু আমরা কোথাও পাচ্ছি না।
সেলফ কনফিডেন্স যদি আমরা পেয়ে থাকি, তবু কিন্তু আমরা এগিয়ে আসতে পারি। এগিয়ে এসে আমরা কিন্তু বেসিক পর্যন্ত মোটামুটি যাচ্ছি, অর্থাৎ আমাদের মধ্যে এক ধরনের বোধ শক্তি সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা বাস্তবতার সাথে কোপ আপ করতে পারছি না। কেননা হচ্ছে বাস্তবতা খুবই হার্শ একটা রিয়েলিটি দেখাচ্ছে। আমি আজকে এখানে বসে কথা বলতে পারলেও আরেকজন, আমি চাকরির কথা না বললেও পরবর্তীতে চাকরির কথা না বলে আমি এন্টারপ্রেনারশিপ হিসেবে যদি এগিয়ে যাই, কিন্তু আমার ফ্রেন্ড কিন্তু তার সোশিও ইকোনমিক অবস্থা দেখে কিন্তু এন্টারপ্রেনারশিপ মেনে নিতে পারছে না, তাকে চাকরি নিয়ে কথা বলতেই হচ্ছে, মানে তাকে চাকরিকে চুজ করতে হচ্ছে। তো এর জন্য আমি মনে করি যে ক্লাস বেস যে ট্রেনিং সিস্টেম বা হচ্ছে ক্লাস বেস যে এডুকেশন সিস্টেম রয়েছে, এইখানে সবচেয়ে বেশি গ্যাপ রয়েছে। আমরা হচ্ছে ওইভাবে কোয়ালিটি ট্রেনিং পাচ্ছি না এখনো। কোয়ালিটি ট্রেনিং পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো আমার মনে হয় যে বোধ শক্তির সাথে যে বাস্তবতা, সেটা আমরা এখনো মিলাতে পারছি না। তো এতটুকুই আর কি আমি এটা মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এই বাস্তবতার সাথে আসলে আমাদের মিলা আসলে অনেক জরুরি, ঠিকই বলেছেন। আমরা এখন মুভ করতে চাচ্ছি মাহমুদ ভাইয়ের কাছে, রাজশাহী থেকে উনি জয়েন করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এতক্ষণ আমরা অনেক ভালো ভালো জিনিস শুনেছি, এটাতে আমাদের খুবই উপকার হয়েছে বলে মনে করছি। তবে আমার কিছু ব্যক্তিগত মতামত আছে। আসলে আমি যদি আউট অফ দ্য সিটি সবসময় চিন্তা করি, তাহলে কিন্তু এখানে এখনো কিছু তিনটা একটা কমন প্রবলেম থেকে গেছে। সেটা হচ্ছে সোশ্যাল ব্যারিয়ার, ল্যাক অফ ইনফরমেশন এবং ল্যাক অফ অ্যাওয়ারনেস। তো এই তিনটা পয়েন্টে আমাদের বিভিন্ন এনজিও অনেক রকম প্রজেক্ট করছে, বাট এটা আমি জানি না যে সরকারি পর্যায়ে কতটা মানে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটার সাথে আমি আরো একটু যোগ করতে চাই, বিকজ এলইডিপি একটা খুব অসাধারণ একটা প্রোগ্রাম, আমি সেটাতে পার্টিসিপেট করেছি। তারপরে হাইটেক পার্ক অথরিটি একটা নতুন ট্রেনিং শুরু করেছে, লাইক ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স, খুব সফিস্টিকেটেড কিছু বিষয় নিয়ে। কিন্তু প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে আমি যদি এলইডিপির প্রোগ্রামের কথা বিবেচনা করি, এটা কিন্তু একটা থার্ড পার্টি অর্গানাইজেশন চালাচ্ছে। এখন থার্ড পার্টি অর্গানাইজেশন যখন চালাচ্ছে, তখন আসলে এটা কতটুকু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কোয়ালিটিটা কতটুকু ভাবে ঠিক থাকতেছে এবং ইফিসিয়েন্সিটা কিভাবে বের হয়ে আসছে, এটা আসলে একটা অনেক ভাবনার একটা বিষয়। তো এই জিনিসটা আমি নিজে ফেস করেছি এবং আমি চাইবো যে এখানে অনেক উচ্চ পর্যায়ে ব্যক্তিগণ আছে, তারা এই বিষয়টা অনেক ভালোভাবে আর কি লক্ষ্য করবে। আরেকটি বিষয় যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে হঠাৎ করে দুইটা সাবজেক্টের প্রতি তরুণদের আগ্রহ বেড়ে যায়। সেই দুইটা সাবজেক্ট হচ্ছে বিবিএ এবং সিএসসি। কিন্তু এখন হচ্ছে আজ থেকে 5 বছর পর অথবা 10 বছর পর আসলে কি সিনারিও তাহলে কি হতে যাচ্ছে। এখন সিএসসি তে আমরা আসলে বিভিন্ন রকম টপিকস পড়ে যাচ্ছি, বাট আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স থেকে শুরু করে কেউ কিন্তু আমাদেরকে অ্যাওয়ার করতেছে না যে অ্যাবাউট দ্য ব্লকচেন টেকনোলজি, অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল টেকনোলজি, অ্যাবাউট ডেটা সায়েন্স। সো আমার মনে হয় যে এগুলার অ্যাওয়ারনেসটা বা এটার হচ্ছে প্রতিফলনটা যেন একেবারে আউট অফ দ্য সিটিও যেন মানে তরুণরা জানতে পারে, ইউথরা যেন জানতে পারে, এটা আসলে খুবই দরকার। এবং শেষ একটা ইস্যু নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। আসলে এন্টারপ্রেনারশিপ ব্যাপারটা আসলে আমরা আসলে গুলিয়ে ফেলছি। আসলে এন্টারপ্রেনারশিপ কোনটা এবং আমাদের যেটা রিটেল হিসাবে বিজনেস কোনটা, প্লাস এরকম বেশ কিছু কনফিউশন ক্রিয়েট হচ্ছে এখন। এই জন্য আমি আরেকটা বিষয় তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এখন বাংলাদেশে ফেসবুক পেজ থেকে শুরু করে সবকিছু যদি চেক করি, তাহলে ঘরে ঘরে একজন করে এন্টারপ্রেনার আমি পাবো, কিন্তু এখানে কোনো কোয়ালিটি মেনটেন হচ্ছে না, নতুন আইডিয়ার বিকাশ হচ্ছে না। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আউট অফ দ্য বক্স যেসব আইডিয়া বা ইনোভেশন, যেসব প্রবলেমস আমরা ফেস করছি, সেগুলো কিসের জন্য আমরা কাজ করছি না। এখন যদি আমি বলি যে রোবট বানায়, এরকম একটা এন্টারপ্রেনার অর্গানাইজেশন কয়টা আছে বাংলাদেশে, আমি দেখবো যে হাতে কোনো হয়তো বা 2-1টা, এবং তারা অবশ্যই ফান্ডিং এর জন্য অভাবে তাদের কাজ আগাতে পারছে না। অ্যান্ড আউট অফ দ্য ক্যাপিটাল, ঢাকার বাইরে তো এটা আরো মানে আর কি খুব খারাপ পর্যায়ে আছে। তো আমার আসলে মতামতটা এবং ব্যক্তিগত ওপিনিয়ন এটাই ছিল। তো আশা করবো যে এই বিষয়গুলা আর কি আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি কাজে লাগাতে পারবো। ধন্যবাদ। সেক্টর ওয়াইজ আসলে চিন্তা করতে হলে আপনি যেটা বলেন বিবিএ সিএসসি ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কারণ একটা সময় হয়তো এগুলো আমাদের গ্যাপস থাকে এবং অনেক স্টুডেন্ট চলে যায়, পরে হয়তো দেখা যায় যে ওই সেক্টরগুলোতে আবার স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে জবস পেতেও আবার স্ট্রাগল করছে, বিকজ ওখানে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তো আমাদের এই আপডেটেড থাকাটা এবং ইন্ডাস্ট্রির সাথে কানেকশন থাকাটা বোধহয় এটার জন্য আর কি খুবই ইম্পর্টেন্ট হবে। আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম থেকে রাজু ভাই হাত তুলেছেন। হ্যালো, এম আই অডিবল? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে সুন্দর আলোচনার জন্য। আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, আমাদের গ্রামীণফোন থেকে যে আপু আছেন, আমাদের আপু একটু করে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন। আমি আইএলওর একটা রিপোর্ট দেখছিলাম আমাদের সাউথ এশিয়ার লেবার ফোর্সের পার্সেন্টেজ নিয়ে।
সেখানে আমরা দেখতে পাচ্ছি 80 to 90% অফ দ্য লেবার ফোর্স এঙ্গেজড ইন দ্য ইনফর্মাল সেক্টর, রাইট? সো এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে নিয়ারলি 87%. 87% of our labor force in Bangladesh are engaged in informal sector. সো আমরা যেখানে বলতে চাচ্ছি আমরা এডুকেটেড হয়ে ওয়েল স্কিলড হয়েও অনেকে কিছু ফর্মাল সেক্টরে চাকরি পাচ্ছি না, সেটা গ্যাপের স্কিল গ্যাপের কারণেই হোক অথবা অপরচুনিটি অভাবের কারণেই হোক, ল্যাক অফ অপরচুনিটিস এর কারণেও অনেকেই ওয়েল এডুকেটেড এবং ওয়েল স্কিলড হয়েও চাকরির অভাবটা আছে। সো সেই জায়গায় যেহেতু আমাদের ইনফর্মাল সেক্টরটা ইকোনমিতে অনেক বেশি কন্ট্রিবিউট করে এবং ইনফর্মাল সেক্টরটা অনেক বেশি বড়, তো সেই জায়গায় আমাদের শিক্ষিত যুব সমাজ বলেন বা বিভিন্ন জায়গার আমরা যারা ইয়ুথ আছি তাদের কিন্তু নেগলিজেন্স একটা ভাব দেখা যায় ইনফর্মাল সেক্টর গুলার প্রতি। সো ইনফর্মাল সেক্টরের ফর্মালাইজেশনটা এখন একটা সময়ের দাবি। সো এই ইনফর্মাল সেক্টর গুলাতে যেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আনস্কিলড ওয়ার্কফোর্স কাজ করতেছে, সেই জায়গায় যদি স্কিলড এবং এডুকেটেড ইয়ংদেরকে মোটিভেট করা যায়, সেটা সরকারি উদ্যোগে হোক বা লোকাল যে আমাদের ইউএনডিপি আজকে আছেন যারা ইন্টারন্যাশনাল অথরিটি হিসেবে কাজ করতেছেন বিভিন্ন দেশে, তাদের মাধ্যমে হোক বা বিভিন্ন কনসার্ন অথরিটির মাধ্যমে এই ইনফর্মাল ইকোনমিটাকে ইয়ুথদের সাথে স্কিলড ইয়ুথ এবং এডুকেটেড ইয়ুথদের সাথে এঙ্গেজ করে যদি তাদেরকে মোটিভেট করা যায়, তাদেরকে যদি এইমুখী করা যায় অ্যাওয়ার করে, এবং এই জায়গাগুলো থেকে যদি আমরা আমাদের রেভিনিউ জেনারেশন বা ইনকাম জেনারেশন সোর্সটা বের করতে পারি এবং সেটাকে যদি রেসপেক্ট করতে পারি, তাহলে আমি মনে করি সেই জায়গায় একটা বেটার অপরচুনিটিস আছে ইনক্লুসিভ হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য। তো সেই জায়গায় আমি মনে করি ডিজিটাল ইনক্লুশন ইন এভরি সোশ্যাল লেভেল, প্রত্যেকটা সোসাইটাল লেভেলের ক্ষেত্রে অনেকে বলে গেছেন ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট কাজ দেখতে পাচ্ছি, কিন্তু এই ডিজিটাল ইনক্লুশনটা প্রত্যেকটা সোসাইটাল লেভেলে হওয়া উচিত এবং সেটার জন্য আমি মনে করি স্ট্রং একটা অ্যাপ্রোপ্রিয়েট গভর্নেন্স, যেটা আমরা দেখতে পাচ্ছি আপুও বলছেন যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট গভর্নেন্সের কারণে ওই উদ্যোগগুলো ইয়ুথ পর্যন্ত পৌঁছাচ্ছে না অথবা সলিউশন এবং কোয়েশ্চেনের সাথে ম্যাচ মেকিং হচ্ছে না। সো এই ম্যাচ মেকিংটা করার জন্য এবং ইমপ্লিমেন্ট করার জন্য ইফেক্টিভলি একটা অ্যাপ্রোপ্রিয়েট গভর্নেন্সের প্রেজেন্স আমরা দাবি করি। তো সেই জায়গায় আমরা মনে করি এই জায়গাটা নিয়ে আমরা চিন্তার একটু সুযোগ আছে ভবিষ্যতে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যে পয়েন্টগুলো বলেছেন এটা আমাদের তৃতীয় প্রশ্নে এবং আমাদের আজকের কনসালটেশনের শেষ প্রশ্নের সাথে আসলে ভালো করে লিংক করে দিচ্ছে। সো এই প্রশ্নটাতে আমি আসলে এই সুযোগে চলে যেতে চাচ্ছি এবং আমার মনে হয় এটাই আসলে আমাদের জানার অনেক মানে গুরুত্বপূর্ণ যে এতক্ষণ আমরা যে এত স্কিল গ্যাপ নিয়ে এতক্ষণ আমরা শুনলাম, আমি আপনাদের মতামত শুনলাম, আমরা তারপরে সেক্টর স্পেশালিস্টদের মতামত শুনলাম, মানে ইন্ডাস্ট্রি স্পেশালিস্টদের, কিন্তু এখন আমাদের জানা উচিত যে এবং আমরা একটা প্রেজেন্টেশনও দেখলাম যে এই পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে গ্যাপটা কিভাবে হচ্ছে, কিন্তু এখন আমাদের জানা উচিত যে আপনাদের অভিজ্ঞতায় আমরা আজকে যদি আমাদের তরুণদেরকে এই ফিউচার রেডি করতে চাই, তাহলে আমাদের যে ইন্ডাস্ট্রি এক্সপার্টস থেকে পলিসি মেকাররা যারা আছেন তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা এবং কিভাবে তারা আজকে তরুণ প্রজন্মদেরকে মানে আমাদেরকে, আপনাদেরকে এবং আমাদের আশেপাশে যারা আছেন সবাইকে সাপোর্ট করতে পারে। এই প্রশ্নের আসলে উত্তরে আমাদের একটু আমার মনে হয় আমাদের একটু ফোকাস করা উচিত যে এই প্রত্যাশাটাও যাতে আমরা সবার কাছ থেকে শুনি এবং সব রকম কমিউনিটির কাছ থেকে শুনি, কারণ আমরা মোটামুটি সবসময় দেখা যায় যে আমাদের আলোচনাগুলো একটু মেইন স্ট্রিমের মধ্যে দিয়ে হয় এবং দেখা যায় যে অনেক প্রত্যন্ত অঞ্চলের লোকজন বা কিছু কিছু স্পেসিফিক অঞ্চলের লোকজন এখান থেকে হয়তো এই ডিসকাশনের আয়তায় আসে না। আমরা আজকে এই ডিসকাশনটা তাহলে শুরু করতে চাচ্ছি। চট্টগ্রাম, সিএইচটি এরকম এরিয়া থেকে যদি কেউ থেকে থাকেন, আপনাদের মতামতটা আসলে মনে হয় এখানে একটু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে। তারপরে আমরা আরো কিছু রেজড হ্যান্ড আছে, আপনাদের সবাইকে আস্তে আস্তে যেতে চাচ্ছি আপনাদের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে হচ্ছে যে আমি মনে করি হচ্ছে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে বিভিন্ন শিল্প গ্রুপ বা বিভিন্ন উন্নয়ন সংস্থা, সরকার নীতি নির্ধারকদের আরো নতুন উদ্যোগ গ্রহণ করা দরকার। যেমন আমাদের এখানে হচ্ছে যে দেখা যায় যে আইসিটি সেক্টর বলতে বুঝে হচ্ছে যে মানে কম্পিউটারিং এ একটু মানে টাইপিং করা বা হচ্ছে যে মানে কি বলবো মানে ফর্ম ফিল আপ করা বা যে কোনো কিছু, মানে এখন হচ্ছে যে আইসিটি সেক্টর হচ্ছে যে এখনো বলতে গেলে পার্বত্য চট্টগ্রামে এত বেশি উন্নয়ন হয়নি, মানে আইসিটি সেক্টর দিয়ে যে অনেক কিছু করা যায় এই বিষয়ে হচ্ছে যে এখানকার মানুষের হচ্ছে যে ধারণা অনেক কম। তো আমি মনে করি হচ্ছে যে এখানে যদি মানে দক্ষতা বাড়ানোর জন্য আমি প্রথমে বলবো হচ্ছে যে মানে এখানে হচ্ছে বিভিন্ন স্কুল থেকে মানে বলতে গেলে হচ্ছে স্কুল থেকে হচ্ছে যে ভোকেশনাল যে স্কুল প্রতিষ্ঠান আছে মানে বা যে সাবজেক্ট গুলো আছে এক্সট্রা স্কুল না করে হচ্ছে যে প্রতিটা স্কুলে যাতে হচ্ছে যে ওরকম সিস্টেম তৈরি করা যায়, মানে আমি প্রত্যাশা করি আর কি।
এরকম স্কুল যদি তৈরি করা যায় তাহলে হচ্ছে মানে প্রতিটি সাবজেক্ট মানে প্রতিটি ক্লাসে যেন হচ্ছে এরকম একটা এক্সট্রা কারিকুলাম মানে সাবজেক্ট থাকে যেটাতে হচ্ছে আমরা শিক্ষা নিতে পারবো, যেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে মানে কাজে লাগাতে পারবো। যেমন দেখা যায় যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, ইভেন হচ্ছে যে আমার হচ্ছে যে মানে এই করোনা প্যান্ডামিকের কারণে হচ্ছে যে প্রথম হচ্ছে জুম অ্যাপে আসা বা স্কুল কলেজে অনলাইনে, তো হচ্ছে যে এর আগে আমার এই বিষয়ে মানে একদমই ধারণা ছিল না। ইভেন হচ্ছে যে এখানে ইন্টারনেট বলতে হচ্ছে যে অনেকেই বুঝে হচ্ছে যে ইউটিউবে গান দেখা বা হচ্ছে যে মানে মুভি দেখা। তো হচ্ছে যে এই দিক দিয়ে যদি আমরা যদি স্কুল থেকে শুরু করি বা ইউটিউব থেকে বা মানে অনলাইন বেস থেকে যে অনেক কিছু মানে শিক্ষা গ্রহণ করা যায়, যেমন হচ্ছে আমাদের হচ্ছে বর্তমানে হচ্ছে সবার হাতে হাতে একটা স্মার্টফোন আছে, স্মার্টফোন হ্যান্ডসেট থাকে, কিন্তু হচ্ছে আমরা ইউজটা করতে জানি না। তো স্কুল কলেজে মানে যদি এটার ব্যবহার যদি মানে মানে কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় এই শিক্ষাগুলো যদি দেওয়া যায়, তাহলে হচ্ছে যে আমি মনে করি হচ্ছে যে মানে আমাদের প্রজন্ম হচ্ছে যে মানে একটা দক্ষ মানুষের মধ্যে পরিণত হতে পারে আইসিটি সেক্টর থেকে। তো এখানে দেখা গেছে যে তথ্য প্রযুক্তি মানে আইসিটি সাবজেক্টে আছে, বাট আইসিটি সাবজেক্ট বলতে এখানে দেখা যায় যে শুধু কোডিং আর হচ্ছে যে মানে কিছু মানে অঙ্কের উপর মানে বেস করে সাবজেক্ট গুলা হয়। তো আমি মনে করি হচ্ছে যে আইসিটি সেক্টর বলতে হচ্ছে যে এখানে মানে আইসিটি কি কি কাজে লাগে এসব বিষয়ে হচ্ছে যে মানে ধারণা থাকা দরকার প্রতিটি মানে ইয়ার মধ্যে আর কি। তো এখন দেখা যায় যে আমাদের কাছে হচ্ছে যে মানে পর্যাপ্ত পরিমাণ স্মার্টফোন থাকে, কিন্তু হচ্ছে যে দেখা যায় যে জব ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা ইউজ করতে জানি না যে মানে একটা ফোন থেকে যে মানে একটা জব ক্ষেত্রে মানে অ্যাপ্লাই করা যায়, বা এই জিনিসটা হচ্ছে যে আমাদের এখানে তো মানে অনেক মানে কি বলবো অনেক পিছিয়ে এইসব বিষয়ে। তো হচ্ছে যে আমরা দেখা যায় যে অনেক এডুকেটেড হওয়ার পরও আমাদের হচ্ছে যে ছুটে যাইতে হচ্ছে একটা কম্পিউটার দোকানের কাছে, মানে যেখান থেকে মানে আমাদের ফর্ম মানে ফিল আপ করতে মানে এসব বিষয়ে যদি হচ্ছে যে প্রথম থেকে যদি স্কুল কলেজ থেকে যদি এসব বিষয়ে যদি ধারণা দেওয়া হয়, তখন হচ্ছে যে মানে প্রশিক্ষণ দেওয়া হয়, তখন হচ্ছে যে আমাদের মানে পার্বত্য চট্টগ্রাম বলুন বা বিভিন্ন শহরেও অনেক মানে ইয়া আছে, সেখানে হচ্ছে যে মানে উন্নত হবে আর কি আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ আপা, এইটা এক্সেলেন্ট একটা ইনসাইট। এটা আমাদের আসলে মনে রাখা উচিত এবং এডুকেশনাল ইনস্টিটিউশনের তরফ থেকে প্লাস পলিসি মেকারদের তরফ থেকে যারা এডুকেশনে কাজ করছেন তাদের জন্য এটা হয়তো খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে হ্যান্ড রেজ থেকে দেখতে পাচ্ছি জাসেং নকরেক টাঙ্গাইল থেকে, আপনার কাছে চলে যেতে চাচ্ছি। ধন্যবাদ জানাই। জি ভাই, শোনা যাচ্ছে। ধন্যবাদ জানাই আমাকে সুন্দর সুযোগ দানের জন্য। আমি টাঙ্গাইল থেকে বলছি, জাসপুরে। আমি এই হাই স্কুলে যে সময় ভার্সিটিতে ওঠার পরে আমাদের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এসব সম্পর্কে যে এক্সপার্টের, যাতে প্রত্যন্ত গ্রাম গুলোতেও যাতে কারণ আমি হাই স্কুলে ছিলাম তখন কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে কোনো ধ্যান ধারণাই ছিল না আমার কাছে। যাদের গ্রাম প্রত্যন্ত আপনার মনে হয় একটু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে আমরা হয়তো ঠিকমতো শুনতে পাচ্ছি না। গ্রাম স্কুল কলেজ তারা কিন্তু জানতে পারে না এর মধ্যে এখন বর্তমানে বাস করছি, তারা বর্তমান প্রতিযোগিতার সম্পর্কে কিন্তু তাদের জ্ঞান নাই বলে নেটওয়ার্কের সমস্যা। জি জি, আমরা একটু তাহলে আপাতত একটু মুভ অন করি, আপনার নেটওয়ার্কটা ঠিক হলে হয়তো আপনার কাছে আবার আসতে পারবো। সুবর্ণদা, আপনি কি আছেন? আপনি যদি আপনার মন্তব্য দিতে পারেন এই টপিকে। নমস্কার সবাইকে। আমি শারীরিকভাবে ডিসেবল। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স লেখাপড়া করছি। আমার একটা গেছে মানে আমরা
দিক থেকে তো পিছিয়ে। আমাদের জন্য যদি কোনো ট্রেনিং এর ব্যবস্থা করা হতো তা ভালো হতো, যেমন বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি, এগুলো করলে আমাদের জন্য একটু ভালো হতো। জি ধন্যবাদ। আমার এখান থেকে একটা প্রশ্ন ছিল যে হতে পারে যে আমাদের বিভিন্ন সংস্থারা এগুলো নিয়ে হয়তো কাজ করছে কিছুটা, কিন্তু আপনার মন্তব্য শুনে মনে হচ্ছে যে এটার এফেক্টটা ঠিকমতো করে এখনো মানে ওভাবে করে হয়তো আসছে না। ওনারা কি করলে বা কিভাবে কাজ করলে এটা বেটার হতে পারে, এটা যদি আপনার কোনো সাজেশন থাকে। যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, ওইখানে আমাদের জন্য বিশেষ করে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করলে এটা আমাদের জন্য আরো উপকার হয়। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের জন্য কোনো মানে সেরকম সুবিধা নেই, প্রশিক্ষণের সেরকম সুবিধা নেই। জি ধন্যবাদ। এটা আমরা তাহলে এটা আমরা আসলে বুঝতে পারলাম যে আমাদের তাহলে এডুকেশন সেক্টর থেকে একটা এখান থেকে স্পেসিফিকলি পারসনস উইথ ডিসেবিলিটিস এর জন্য এটা হয়তো অত্যন্ত জরুরি যে আমরা, তার উপরে হয়তো আরেকটা জরুরি বিষয় পসিবলি সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারটাকে স্ট্রেনথেন করতে পারতাম, বিকজ আমাদের মনে হয় যে অনেক জায়গায় হয়তো আমরা ইনফ্রাস্ট্রাকচারালি এখানেও পিছিয়ে আছি, ঠিকমতো করে অর্গানাইজ করতে পারছি না, ঠিকমতো করে আমরা মানে আমাদের কি বলবো প্রসেস ঠিকমতো করে মানে ঠিকমতো করে বানানো হচ্ছে না। আমরা এখন চলে যেতে চাচ্ছি সায়েদা আপার কাছে, উনি হাত তুলেছেন দেখলাম। আচ্ছা, আমি আবার বলতে যাচ্ছি, আমি এডুকেশনাল সেক্টরটার ব্যাপারে একটু বলবো যে আমাদের এডুকেশনাল সেক্টরে যেটা ল্যাকিংস আছে, যে এডুকেশনাল লিডারশিপ যে ব্যাপারটা, যেখানে হচ্ছে কি টিচার্স, স্টুডেন্টস এন্ড প্যারেন্টস এর একটা কোলাবোরেশন থাকে, ওটা নর্মাল টাইমে আমাদের জন্য মোটামুটি না হলেও যখন আমরা করোনা টাইপ কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই, কোনো ডাইজাস্টারের মধ্যে দিয়ে যাই, তখন এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে কি আমাদের সবার মধ্যে একটা কোলাবোরেশন থাকবে, এবং কোলাবোরেশনের মাধ্যমে যখন কোনো ডিসিশন আসবে ওটা তখন অবশ্যই ইমপ্লিমেন্টেশনে সবার সহযোগিতা, সাপোর্ট এবং সবার জন্য ফ্রুটফুল একটা ডিসিশন পাওয়া যাবে। কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রে এরকম কোনো কিছুই দেখিনি, যে 1.5 বছর ধরে স্টাক আছি আমরা ইনস্টিটিউশন থেকে এবং গভর্নমেন্ট থেকে, আমরা কোনো সার্ভে অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু নেক্সট যারা আসছে ফিউচার, তাদের যেহেতু করোনা তো লাস্ট কোনো ন্যাচারাল ডাইজাস্টার না, সামনে আমাদের যাই আমরা সেক্টরকে ডিজাইন করি আমাদের তো প্রিপেয়ার থাকতে হবে যে প্রত্যেকটাই প্যান্ডেমিকের জন্য যাতে আমরা প্রিপেয়ার থাকতে পারি। তো সেক্ষেত্রে এডুকেশনাল লিডারশিপটাকে এডুকেশন সেক্টরে ইনক্লুড করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে ফিউচার জেনারেশন উপকৃত হতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আজকে বিভিন্ন সেক্টর নিয়ে বিভিন্ন রকমের ডাইমেনশন থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রকম মতামত পেলাম যে কি কি আমাদের ইমপ্রুভ করতে হবে। আমরা জানতে পারলাম যে শুরুতেই আমরা একেবারে শুরু করেছিলাম এই মতামতটা নিয়ে যে আমরা অর্গানাইজেশনালি আমাদের হয়তো আরো পেইড ইন্টার্নশিপ টাইপের এই ধরনের কিছু স্টুডেন্টদের জন্য থাকলে ভালো হতো, যাতে করে তারা ছোটবেলা থেকেই এনকারেজড হতো যে শুরু থেকেই তারা যাতে মানে জব সেক্টর স্কিল বিল্ডিং এ কনসিডার করে। বিকজ অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে ইন্টার্নশিপ গুলা দেখা যাচ্ছে আনপেইড পেয়ে এবং টিউশনে টাকা পেয়ে দেখা যাচ্ছে যে ওই স্কিল গুলো ডেভেলপ করছে না। তারপর আমরা শুনলাম যে স্পেসিফিক স্কিলস ব্যাপারে চিন্তা করলে প্রোগ্রামিং এবং কম্পিউটার স্কিলস অনেক জরুরি এবং এগুলো দিয়েই আমাদেরকে আসলে প্রসিড করা উচিত। লিডারশিপের ব্যাপারে শুনলাম। তারপরে শুনলাম যে আমাদের ডাইভার্সিটি কেন ইম্পর্টেন্ট, যে ঢাকায় থেকে আমরা কি কি বেনিফিট পাচ্ছি, সেই জন্য আমাদের ঢাকার বাইরে কেন চিন্তা করা উচিত। এবং আরো জানতে পারলাম তারপর যে ঢাকার বাইরে থেকে চিন্তা করা ছাড়াও আমাদের যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম নিডস আছে এবং সেই নিডস গুলা কিভাবে করে আমরা
কিভাবে করে আমরা মেইনটেইন করতে পারি, সেই নিডস গুলোকে কিভাবে করে আমরা দেখতে পারি। যেমন শেষে আমরা শুনতে পারলাম যে পারসনস উইথ ডিসেবিলিটিস এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনস থেকে, আমাদের ইউনিভার্সিটি থেকে ওনাদেরকে নিয়ে আমাদেরকে চিন্তা করা উচিত যে কিভাবে করে স্কিল বিল্ডিংটা সবার জন্য হতে পারে বাংলাদেশে। আমরা মাঝখানে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকেও শুনেছি এবং শেষে আমরা কিছু চাওয়া পাওয়ার ব্যাপারে শুনেছি। এই চাওয়া পাওয়া নিয়ে আজকে আমরা সেশন শেষ করার আগে আবার চলে যাচ্ছি আমাদের ডিসকাসেন্ট এবং ডিস্টিংগুইশড গেস্ট যারা আছেন ওনাদের কাছে। এবার আমরা শুরু করছি ফারহানা আপাকে দিয়ে। আমরা আপনার কাছে চলে যাব যে এই যে আমরা শুনলাম যে কি কি জরুরি আমাদের, ওনাদের কাছ থেকে কি কি মনে হচ্ছে যে আমাদের করা উচিত তরুণদের কাছ থেকে, তরুণদের জন্য, এগুলো নিয়ে আপনার মতামত কি এবং কি কি করা যেতে পারে? অবশ্যই এই গ্যাপগুলো ফুলফিল করার জন্য অনেকগুলা উপায় আছে এবং ওনারা খুব সুন্দরভাবে উপায়গুলোকে তুলে ধরেছে যে কিভাবে আমরা আসলে গ্যাপটা, স্কিলস গ্যাপ, দক্ষতার এই যে ফারাকটা আছে এটাকে কিভাবে আমরা ফুলফিল করতে পারি। সো এখানে আমি বলবো যে বিবিএ, আইসিটি, সিএসসি এইখানে কোনো দোষ নাই। হ্যাঁ, এগুলা পড়ছি ঠিক আছে, এখানে কারিকুলাম রিফ্রেশমেন্ট লাগবে। আমি বিবিএতে 15 বছর আগে যেটা পড়েছি সেটা যদি আজকের একটা ছেলে বা মেয়ে পড়ে তাহলে এটা তাকে আর ফার্দার বেনিফিট করবে না। সো এইখানে ডেফিনেটলি কারিকুলাম রিফ্রেশমেন্টটা কিভাবে হবে এটা একা কেউ করতে পারবে না। এখানে ইন্ডাস্ট্রি, ডেভেলপমেন্ট, একাডেমিয়া সবাইকে একসাথে কাজ করতে হবে, গভর্নমেন্ট সবাইকে আমাদেরকে আসলে একসাথে কোলাবোরেটিভলি রিসার্চের মাধ্যমে এখানে আমাদের curriculum refreshment in every sector, it is very much required and it cannot be only at local level. আমাদেরকে আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডসটা দেখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক ঢাকার বাইরে এটা খুবই ছোট একটা পেরিফেরি। আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেখানে পৃথিবী এগিয়ে যাচ্ছে সেই স্ট্যান্ডার্ডের সাথে খাপ খাইয়ে আমাদের কারিকুলামটা যেন সমান তালে একদম ইকুয়ালি কম্পিটিটিভ করে তুলতে পারে আমাদের স্টুডেন্টসদেরকে, সেটাতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এবং এটা বলতে গিয়ে, এই কারিকুলাম রিফ্রেশমেন্টের কথা বলতে গিয়ে আমি যেটা বললাম সেটা হচ্ছে কোলাবোরেশন। এই কোলাবোরেশনটা আমাদেরকে আরো বেশি করতে হবে, আমাদেরকে অ্যাক্টিভলি কোলাবোরেট করতে হবে এবং কোলাবোরেটিভলি অ্যাকশন পয়েন্টগুলোকে আসলে এক্সিকিউট করতে হবে। তাহলে আমি মনে করি যে ডেফিনেটলি আমাদের এই ক্যাপাসিটি বিল্ডিংটা হবে। হ্যাঁ, যারা গ্র্যাজুয়েট করবে ভবিষ্যতে এই নতুন কারিকুলাম দিয়ে তারা আসলে দে উইল বি অ্যাট দ্য সেম লেভেল, অ্যাট দ্য সেম গ্লোবাল লেভেল। হ্যাঁ, ঢাকা এবং ঢাকার বাইরে না, আমাদেরকে আসলে একদম গ্লোবাল লেভেলে চলে আসতে হবে। সো এই পয়েন্ট যেগুলোর কথা বলা হয়েছে, ইনক্লুসিভিটি এটা মেনটেন করতে হবে, জেন্ডার ইনক্লুসিভিটি, পিপল উইথ ডিসেবিলিটিস এর কথা এসছে। সো তাদের কনসার্ন গুলাকে মাথায় রেখেই আমাদেরকে আসলে এই সিস্টেমটাকে ডিজাইন করতে হবে। এটা গেল একটা পয়েন্ট। আর একটা হচ্ছে যে এখানে কিছু পজিটিভ সাইডসও আছে যেগুলা আমাদেরকে আসলে একটু খেয়াল করতে হবে। প্যান্ডেমিকে আমরা বলছি দ্য নিউ নর্মাল, এখানে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, স্কিলস চেঞ্জ হচ্ছে, আমাদের ফিজিক্যাল থেকে ডিজিটালে চলে যাচ্ছে। এটার কি কোনো অ্যাডভান্টেজ নেই? এটার কি কোনো অপরচুনিটি নেই? অবশ্যই আছে। এইটার অপরচুনিটি গুলাও আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে। আজকে আমরা সবাই এখানে কানেক্টেড হয়েছি, সুন্দর রাতের বেলা রাত 8টা থেকে 10টা পর্যন্ত আমরা এই বিষয় নিয়ে আলাপ করছি। এক একজন এক এক জায়গা থেকে উই হ্যাভ কানেক্টেড আওয়ারসেলভস। এটা কেন সম্ভব হয়েছে? নিউ নর্মালের জন্যই সম্ভব হয়েছে। সো এরকম করে আসলে আমাদের গ্লোবালাইজেশনটা আরো বেশি দ্রুত হচ্ছে। আমরা আসলে ইজিলি যে কোনো জায়গায় যে কোনো পার্সনের সাথে কানেক্ট করতে পারছি। আগে হয়তো চিন্তা করতাম যে ইমেল করব, সে কি রেসপন্ড করবে, এখন কিন্তু তা না। এখন খুব ইজিলি আমরা একজনের সাথে কানেক্ট করতে পারছি, ওয়েবিনারে দেশ বিদেশ থেকে সবাইকে নিয়ে এসে আলাপ করতে পারছি। সো এটার অ্যাডভান্টেজ নিতে পারতে হবে। নিউ নর্মাল মানে হচ্ছে নিউ অপরচুনিটিস, নিউ নর্মাল মানে হচ্ছে নিউ মার্কেটস, নিউ স্কিলস, এগুলা সব আমাদেরকে অ্যাকোয়ার করতে পারতে হবে। হ্যাঁ, এগুলা ইফ উই টেক অ্যাডভান্টেজ অফ ইট, আমরা একটা ল্যাঙ্গুয়েজে সবার সাথে কমিউনিকেট করতে যেন পারি। মেবি ইফ দ্যাট ইজ ইংলিশ, তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা জব্দ করে আমরা যেন গ্লোবালি সবার সাথে কানেক্ট করতে পারি, একই ল্যাঙ্গুয়েজে সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি এবং অ্যাডভান্টেজগুলো যেন নিতে পারি। হ্যাঁ, আমার পণ্য শুধু আমার দেশেই বিক্রি হবে তা না, আমি এখন চাইলে কিন্তু আসলে গ্লোবাল মার্কেটকেও আমার
গুডস এন্ড সার্ভিসেস দেখাতে পারি। আমি একটা মুভি বানাচ্ছি, এই মুভিটা শুধু বাংলাদেশের লোক কেন দেখবে? এখন একটা মুভি হইচয়ে হচ্ছে বাংলাদেশে দেখছে এবং মানে সারা বিশ্বের লোক একই জিনিস একসাথে দেখছে, একই জিনিস একসাথে সেলিব্রেট করছে, এবং এই গ্লোবালাইজেশনগুলো আরো বেশি বেশি হচ্ছে এই নিউ নর্মালে। সো লেটস টেক অ্যাডভান্টেজ অফ দিস, এবং আমরা আসলে স্কিলসগুলো পিক আপ করার জন্য ডেফিনেটলি কোলাবোরেটিভলি কাজ করতে হবে। আপনাদের সাপোর্ট করার জন্য পলিসি সাইড থেকে বা ইকোসিস্টেম সাইড থেকে যা যা করার দরকার, we will try to create those support by working together, but you also have to take the ownership to step up and to reach forward. So দুই দিক থেকে যদি আমরা এগিয়ে আসি, আমি মনে করি ডেফিনেটলি এখানে একটা সাকসেসফুল একটা রেজাল্ট অ্যাচিভ করা সম্ভব। সো আমি বলবো যে our support, my support is always there, it will be there, মানে যে কেউ if you feel you can reach out, very easy to reach out। এটা ছাড়াও আমি বলবো যে আপনাদেরকেও একটু সামনের দিকে এগিয়ে আসতে হবে। you have to take advantage of this new normal। নিউ নর্মাল কবে যাবে সেই চিন্তা বাদ দিয়ে দিতে হবে। let's forget about waiting for things to get back to normal. This is the normal, this is the normal, and it has a lot of new opportunities. So এটা চিন্তা করে, এটা মাথায় রেখে I think I would like to give you the think of you yourselves as the most powerful ones here to take initiative to build yourself with the future skills to go forward. So with that, I think I end here. Thank you so much Ashfaq, and সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাই কানেক্টেড হওয়ার জন্য, এবং আসলে আপনাদের ট্রু ইনসাইটস এবং ট্রু যে কনসার্ন গুলো এগুলো সব শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আপা। আমাদের সাথে আমাদের আজকের কনসালটেশন এখন আমরা মনে হয় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তাহলে এখন শেষ করার আগে আমরা একটু আমাদের আরেকজন ডিস্টিংগুইশড গেস্ট আজকের জনাব আশিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ ইউএনডিপি, ওনার কাছে চলে যাচ্ছি আপনার মতামত নিয়ে, তারপরে আমরা এই সেশনটা শেষ করব। Thank you, Ashfaq. I will add two more points, like what I said earlier. Although I tried to make a case for why the emotional intelligence is so vital in this changing context, because that will help us to adapt and reinvent continuously. So দুইটা aspect I would like to add. One is that from the Bangladesh perspectives, of course, that's one is universal when I say that emotional intelligence is very vital. And second, also, if time allows, I will also give you all a bit of heads up that what UNDP is doing in the area of the skills and the youth. Many of you know, but I'll not give very detailed. Maybe I'll touch upon few aspects. If I look at it from Bangladesh, again, I'm to borrow canvas. I would like to also basically give you some issues so that you can think of and look at it from different perspectives. ধরুন আমরা যদি বাংলাদেশের ওভারঅল আপনার ম্যাক্রো ল্যান্ডস্কেপ থেকে আসলে দেখি দ্য ইস্যুস উই আর টকিং অ্যাবাউট দ্য ইয়ুথ স্কিলস এমপ্লয়মেন্ট, একটা বিষয় তো ঠিক যে বাংলাদেশ ইজ রিলেটিভলি ডুইং ওয়েল when it comes to not only in the pandemic but overall, এবং you all know about it. On the economic front we have many success. That's why we have now set some very high ambition, very high target. We want to get out from the LDC club by next 4 years, so that we want to achieve SDG by 2030. Although SDG in many goals we are off track despite the pandemic and due to the pandemic, but still I think as a nation we are very much kind of aspirational. We will try to achieve, because we are one of the pioneer in the MDG era. We also want to be a developed nation by 2041. So that's a kind of very high set of ambitions as a country, as a nation we have set. We also want to aspire from a development miracle to a development model. So that is also new kind of dimension. So many people talked about Bangladesh and compared us as a miracle, but we say no, this is what is the model all about. So that is where the kind of the whole aspiration coming. But at the same time, আমরা এটা ফিল করি যে if we want to really don't want to get stuck with this so-called আপনার কি বলে মিডল ইনকাম ট্র্যাপ, আমাদের এখন যে কারেন্ট স্ট্যাটাস কো, সো ইজ এ লো স্কিলস লো প্রোডাক্টিভিটি, এই যে একজন প্যারাডাইম আমরা আটকে আছি, we have to get out of it. So that's why our present skill sets is very low productive,
and we talked about it. It's both in domestic as well as international market. But if we can change that skill sets, so that will be kind of real game changer. So, and so I see two basically aspects. One is a more challenge, and second one is the prospect. So I'll touch upon that. And I'm happy that one of the participants from Chittagong has talked about informality. I see that's the kind of the biggest kind of fault line when we talk about the jobs and employment and youth. আমরা সবাই জানি যে বাংলাদেশের কিন্তু ইকোনমির more than or near 80% is basically informal economy. And when we talk about the youth, is basically, I don't know whether you know, more than 90% youth who have been in the work is basically in the informal sector. And unfortunately, many of them are not here today. And that's the reality, because we can't connect them. We can't connect many of them. So their voice is not being heard, and their issues might be different. So, and as I said, so they're the basically lion's share. And if we can change that landscape, and that will be the real game changer. But the issue is that we need a very multi-pronged approach. And when you say multi-pronged approach, one big challenge is to how we can reform and address the whole issues of the informality and the youth and the lion's share of the youth who belongs to that informal sector. The informal sector is basically hard hit by the pandemic, and we all know about it. So that I see that if we want to make a leapfrog in terms of the economic front, we need to transform that informal economy, and we need to also change and upgrade the kind of skill sets by new skills, up skills, and re-skills. So that's the big challenge among us. We need to also basically think of that. And one of the so that is one I want to basically flag out. And but also keep that in mind that when we're talking about the youth, so there is a large section of youth. That's also basically is a challenge, and is upon us that who are a little bit fortunate, who can connect. And I agree with what Farhana has said, that we can take advantage of this and due to the new normal. But at the same time, also there are people who basically, due to the digital divide, who cannot able this kind of opportunities. Arekta বিষয় that I see as a kind of prospect, and that also we need to basically think of. Maybe we have not talked about it, but I see that's the basically other prospects we need to basically keep that in mind. Is that I think we agreed that we have to prepare ourselves for the global market, not only the domestic market. And when you say global market, we all basically said is the global market is more knowledge economy, because we all have talked about it. We talked about 4IR. So it's a more is a knowledge economy, but at the same time also that knowledge economy is also new economy. So what is new economy? New economy is not the so-called brown economy, and I hope many of you have heard about it. So when I say new economy, I'm talking about the green economy. So not the brown economy, but the new green economy. And green economy is something where people can prosper and thrive with basically natural systems, with the biodiversity, with the water, with the soil, with the forest, all systems basically keeping unhurt. So so it's more doing business ethically. Why I'm saying that? Because there are basically also estimate that in order to make a shift from towards a greener economy, if you can do it properly with proper policy measures, so at least 24 million new jobs will be created by 2030. So we see there are a lot of prospects when it comes to new economy, and today's youth also have to be prepared for that. And one big opportunity and hope I see that today's youth are more basically committed for more ethical sourcing. They're more basically committed to the planet and the mother nature. And that is what we see, and that's the prospect. And we need to also as a youth of this the new normal have to be prepared for that new economy, and that's the huge prospect. So probably Bangladesh is not yet there in terms of that how we can prepare our youth to basically to take the advantage of that unfolding the so-called the green economy or the new economy. And why I'm saying optimistic, most of us who have been connected here are the basically Generation Z and Generation Alpha. Generation Z is those who has born after 97. And Alpha who has born after 2012 or 2010. So you are all the digital native, and the basically estimate says that most of the digital native basically are concerned about the mother nature, and so it's not only just commitment, and we see there is a prospect when it comes to economy. So I see this as an opportunity as a youth of this new era. I think you all have to be also basically aware of it.
Now let me say a couple of things. Maybe I'll take 1 or 2 more minutes. That what UNDP is doing. Many of you may have I don't know how many of you have heard about them, but I also looking at the time, maybe this is not the right time to really talk about what we have been doing. But very briefly, if I can say that UNDP has a numbers of projects, both at the downstream and upstream. The downstream, in sense, we have some implementing project. We work on the skills. Like আমাদের একটা program আছে নাম স্বপ্ন, where we have been trying to basically provide life skills and employable skills to very hard to reach remote rural women. So so that skills help them to integrate them in the local economy, as well as also link them up with the formal economy. So it's a very successful model we have established. So it's a graduation model, but we have top up with these life skills and employable skills. We have a program called LIUPC, মানুষ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্প, বা এটাকে অনেকে ন্যাশনাল আরবান পভার্টি রিডাকশন প্রোগ্রাম বলে, যেটা বাংলাদেশে অনেক বড় একটি প্রোগ্রাম। বাংলাদেশে প্রায় 20টি শহরে এই প্রোগ্রাম কাজ করে। এবং আমরা যেসব ইয়াং গার্লস, বিশেষ করে গার্লস মোস্টলি যারা বস্তিতে থাকে বা ইনফর্মাল সেটেলমেন্টে থাকে, তাদেরকে আমরা এই এমপ্লয়েবল স্কিল দেওয়ার চেষ্টা করছি উইথ সাম বিজনেস স্টার্টআপ গ্রান্টস। সো ইটস এ ডিফারেন্ট মডেল we have established, and the scale of that project is also huge. So that is one. Some of you may have heard about our program on 𝗚𝗲𝘁, and I know some of you at least know about it. So through 𝗚𝗲𝘁, for the last couple of years, with support from the City Foundation and other partners, we have been also trying to address the youth who have access to the frontier technology and other amenities. So we have launched a series of Springboard series. So our 3rd Springboard series just been completed. So here we are trying to promote the who are the new startups with mentoring support, with proper acknowledgement. We have program like Movers program, where we are trying to basically identify who has the potential, who could be the catalyst, so that they are provided proper, the institutional ecosystem. So this is kind of initiative we have. Many of you have heard about the A2I program, what we call now Aspire to Innovate. Earlier we called it Access to Information. So in the A2I, there are a series of initiatives. A2I, of course, is led by the government of Bangladesh, but is very much powered by the UNDP. So we have numbers of initiatives under A2I. We have developed a platform called NICE 3. So it's a national intelligence for skills, education, employment, and entrepreneurship. It's a very sophisticated architecture we have developed with the government of Bangladesh, and so they have a lot of activities. But what I would like to end up by saying what I'm really excited about, since Farhana is here, I believe she's still here, that for the last couple of months, we have been co-designing a program with the GP, the Grameemphone, called the Future Nation. Hopefully we'll unveil this program very soon. But and we are very excited about it, since we think this program, which is not a project, which we see as a more in the vision, as a platform, and through that platform, we are trying to basically change the entire ecosystem of the skills and employment. And so we are trying to basically touch the millions of the youth and with the skills and employment, to make a shift, or to make skills more the fit for purpose and the future proof. So hopefully you will get to know more about this Future Nation, and maybe very soon we'll launch this program with government agencies like the BIDA, like the BEJA, National Skills Development Authority, and other partners. So by saying that, again, maybe I'll finish. But before I do that, I again want to thank you profoundly from UNDP to organize this wonderful dialogue, and basically bringing the voices from the different parts of Bangladesh. And again, I would like to thank YPF. I think I'm also part of the extended family of the YPF. So thank you, Ashfaq, and all the YPF fellows who have joined. And again, thank you, GP, for partnering with us, not only for this event, for many other very wonderful initiatives we have been basically doing together. With that, again, thanks, and back to you, Ashfaq. Thank you so much, 𝗚𝗲𝘁, and it was great to hear this from you about you being a part of our extended family as a senior fellow. And honestly, we are just honored to have you on board with us as a part of that program. Thank you so much. আজকে তাহলে আমরা
অনেক কিছু নিয়ে আলাপ করলাম। আমার মনে হয় আমাদের আজকে ইভেন্টের মেইন টেক অ্যাওয়ে হবে যে আমরা বিভিন্ন এলাকা থেকে কথা বলার সত্ত্বেও আমরা জানতে পেরেছি যে আসলে আমাদের দরকার যে ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট এবং অর্গানাইজেশনস এর কাছ থেকে আরো বেশি সাপোর্ট, আরো বেশি পেইড অপরচুনিটিস, ইউথ সেন্ট্রিক করে আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট অপরচুনিটিস। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অপরচুনিটিস গুলো ডাইভার্স একটা জনগোষ্ঠীর কাছে যাতে যেতে পারে, এবং যারা সবচেয়ে বেশি মার্জিনালাইজড, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং যাদের সবচেয়ে বেশি দরকার এই ডেভেলপমেন্টটা, তাদের কাছেই যেন এই ডেভেলপমেন্টটা আসতে পারে। আমি শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে। আমাদের সিনিয়র ফেলো মেরিলিন আহমেদ, যিনি কথা বলেছিলেন আমাদেরকে যে আমরা কিভাবে করে নিজেরা এঙ্গেজ করতে পারি, জিপিস হেড অফ ডিজিটাল ইনোভেশনস ফারহান আহমেদ, যিনি আমাদেরকে মানে জিপির বিভিন্ন ইনিশিয়েটিভ ব্যাপারে বলেছেন এবং ইউথরা কিভাবে করে এঙ্গেজ করতে পারে এটা নিয়েও বলেছেন। আশিকুর ভাই, যিনি ইউএনডিপির পক্ষ থেকে কি কি ইনিশিয়েটিভ চলছে এবং কিভাবে করে সেগুলো আমাদেরকে সেগুলো তরুণদের জন্য অপরচুনিটিস করে দিচ্ছে, এগুলো নিয়ে আমাদেরকে বলেছেন। আমার মনে হয় যে আমাদের সাথে আজকে যারা কনসালটেন্টরা যোগ দিয়েছেন, ইউথ কনসালটেন্টরা, তারা হয়তো অনেক অপরচুনিটিস ব্যাপারেও জানতে পেরেছেন যে কিভাবে ওনারা পসিবলি স্কিলস এর জন্য নিজেদেরকে ডেভেলপ করতে পারেন। একই সাথে আমাদের ডিসকাশনরাও হয়তো জানতে পেরেছেন যে ওনারা অ্যাডিশনালি হয়তো কি করতে পারে। লাস্টলি অলসো বিগ থ্যাঙ্কস টু মাহমুদ ভাই, শুরুতে আমাদেরকে এই ইভেন্টটা শুরু করার জন্য, এত সুন্দর করে একটা প্রেজেন্টেশন দিয়ে শুরু করার জন্য। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এই ইভেন্টটা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, এই প্যান্ডেমিকের সিচুয়েশনে সেফ থাকবেন, 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, মাস্ক পরবেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। শুভরাত্রি, ধন্যবাদ।